এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন আপনাদের সকলের প্রিয় মাশফিক ভাই, যার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটির শিরোনাম গুনিনের কালো জাদু। মাশফিক ভাই ওনার ভাষায় ঘটনাটি উপস্থাপন করেছিলেন, ঠিক সেভাবেই আমরা বইয়ে প্রকাশ করেছিলাম। চলুন শুরু করি। বলছেন মাশফিক ভাই, আসসালামু আলাইকুম। আজ আমি ভিন্ন রকম একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটেছে আমার নিজের গ্রামেই। ঘটনাটি যার সাথে ঘটেছে সে নিজে খুবই সুন্দরভাবে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছে। সে যেভাবে বলেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। যার সাথে ঘটনাটি ঘটেছে সে আমার সম্পর্কে চাচা হয়। তার নাম জিহাদ। সে পেশায় একজন কৃষক। ছোটবেলা থেকেই সে খুবই সাহসী এবং ডানপিটে, ভয় ডরহীন একজন মানুষ। আমাদের গ্রামে একজন লোক ছিল তখন, সে পেশায় একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। মূলত এই আব্দুল গুনিন বিদ্যা প্রয়োগ করত। সে 2008 সালে মারা গিয়েছে। তার নাম আব্দুল। সেও সম্পর্কে আমার দাদা হতেন। এই ঘটনায় তার অরিজিনাল নামটি শেয়ার করব না দেখেই তার নাম দিয়েছি আব্দুল। এই আব্দুল ঘটনার সাথে কিছুটা জড়িত এবং তারও কিছু পরিণতি হয়েছে, সেটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। এখন যাই মূল ঘটনায়। এই জিহাদ চাচার বয়স এখন 50-এর মতো। তিনি তখন ছোট, তখন থেকে তার সাথে ঘটনাটি শুরু হয়। ঘটনার সময় 1984 সাল, তখন তার বয়স 10-12 বছর হবে। আমাদের গ্রামটি ছিল সবুজে শ্যামলে ঘেরা মাঝারি সাইজের একটি গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষ ছিল দিনমজুর। মাঠে কাজ করেই তাদের সংসার চলত। আমাদের গ্রামে ওই সময় প্রচুর পরিমাণে ঘোড়দৌড় এবং ষাঁড়ের লড়াই হতো, যেটা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ হাজির হতো। গ্রামের ষাঁড়ের লড়াই দেখতে দেখতে এই জিহাদ চাচার একটা ষাঁড় পোষার খুব শখ হয় এবং সে চিন্তা করে যে ষাঁড়ের লড়াইয়ে তার পোষা ষাঁড়টা একদিন চ্যাম্পিয়ন হবে। এই আশা বুকে বেঁধে তার দিন কাটতে থাকে। আমাদের গ্রামের ঈদগাহের পাশে জালালের বাগান নামে বিশাল একটি বাগান রয়েছে, যে বাগানের পাশ দিয়ে একসময় মানুষ একা হেঁটে যেতে হাঁটু কাঁপত ভয়ে। এখন আশেপাশে অনেক বাড়িঘর হয়েছে, যদিও ভয় অনেকটা কমে গিয়েছে। কিন্তু গভীর রাত্রে যদি কেউ ওই বাগানের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে সে কোনো এক অশরীরীর সম্মুখীন হবে, এটা নিশ্চিত। এই জালালের বাগানটি বিশাল জায়গা জুড়ে অবস্থিত। এই বাগানের দুপাশ দিয়েই তখন মাটির রাস্তা ছিল। এখন সেই রাস্তা পাকা হয়েছে। ঈদগাহের পেছনে যেখান থেকে জালালের বাগান শুরু, একদিন সেখানেই জিহাদ চাচাদের একটা দোকান ছিল। জিহাদ চাচার বাবা যখন হাটে যেতেন, তখন জিহাদ চাচাকে দোকানে রেখে যেতেন। 10-12 বছরের একটা ছেলে, অনেক সাহসী, তাই তাকে দোকানে রেখে যেতেন, কারণ হাটের দিন হাট করে আসতে আসতে জিহাদ চাচার বাবার অনেক রাত হয়ে যেত। ওই সময়ে জিহাদ চাচাই দোকানে বসত। জিহাদ চাচার বড় আরও 3 ভাই ছিল, কিন্তু জিহাদ চাচার বাবা তাদের দোকানে রাখতেন না। দোকানটা ছিল মুদির দোকান। এলাকার মানুষ ওখান থেকে টুকটাক কেনাকাটা করত। সে কোথাও কাজে গেলে দোকানে জিহাদ চাচাকে রেখে যেতেন। মূলত জিহাদ চাচার দোকানের গা ঘেঁষেই জালালের সেই ভয়ঙ্কর বাগান। এমনই একদিন জিহাদ চাচার দোকানে বসে আছে। রাত তখন আনুমানিক 8টা কি 9টা। সেই 1984-85 সালের দিকে রাত 8টা-9টা মানে তো গভীর রাত। তখনও জিহাদ চাচার বাবা হাট থেকে ফেরেন নাই। দোকানে একটা হারিকেন জ্বলছে। জিহাদ চাচাও তার বাবার আসার অপেক্ষায়। একটা সময় জিহাদ চাচা খেয়াল করেন দোকানের পেছনে যে গাছগুলো রয়েছে সেখানে মনে হচ্ছে কেউ হাঁটছে আর গাছগুলো নড়ছে। উনি ছোট মানুষ, তাই বিষয়টা এতটা আমলে নেন নাই। এর কিছু সময় পর জিহাদ চাচা খেয়াল করেন দোকানের পেছনে বাগানে কেউ গাছ ঝাঁকাচ্ছে। উনি তখন বয়সে ছোট হলেও বাগানের ভয়াবহতাটা সম্পর্কে কিছুটা জানতেন। উনি কৌতূহলবশত কি শব্দ হচ্ছে সেটা দেখার জন্য দোকানের পেছন সাইডে যে বাঁশের বেড়া, ওটার ফাঁকা দিয়ে বাগানের দিকে তাকায়। ওই প্রথম উনি কোনো কিছু দেখে ভয় পান। উনি দেখেন বাগানের কিছুটা জায়গা আলোকিত হয়ে আছে এবং সেখানে লাল শাড়ি পরা লম্বা ঘোমটা দেয়া একটা মেয়ে উল্টো হয়ে, মানে জিহাদ চাচার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। এটা দেখে ভয়ে জিহাদ চাচার গলা শুকিয়ে যায়। জিহাদ চাচা খেয়াল করেন লাল শাড়ি পরা মহিলা মুখটা ঘুরিয়ে
তার দিকে হেঁটে আসছে এবার, কিন্তু তার মাথায় ঘোমটা দেয়া। জিহাদ চাচা ভয়ে বেড়া থেকে মুখ সরিয়ে নেয় এবং ভয়ে কাঁপতে থাকে। সে ছোট মানুষ, কি করবে বুঝতে পারছে না। সে দোয়া কালাম কিছুটা জানতো, সেটাই পড়তে থাকে। হঠাৎ দোকানের পেছন সাইডের বেড়ায় থপাস করে একটা শব্দ হয়। বাঁশের বেড়ায় যদি লাঠি দিয়ে কেউ সজোরে আঘাত করে এবং জোরে জোরে কেউ ধাক্কা মারে, বা যদি কেউ জোরে লাথি মারে, তখন যেমন ধপাস করে শব্দ হয়, ঠিক তেমন শব্দ। এই শব্দ শুনে জিহাদ চাচার পরাণের পানি হারিয়ে যায়। সে এতটা ভয় পায় যে সে জোরে ওরে মারে, ওরে বাবারে বলে চিৎকার করতে থাকে। ততক্ষণে তার বাবা হাট থেকে ফিরছিল এবং দোকানের কাছাকাছিও চলে আসছে। দূর থেকে চিৎকার শুনে সে বুঝতে পারে দোকানে ছোট ছেলেকে তো সে রেখে আসছে, ভয় টয় পেয়েছে নিশ্চয়ই। তখন সেও চিৎকার দিয়ে জোরে করে বলতে থাকে, জিহাদ ভয় পাস না বাপ, আমি চলে আসছি। এটা বলতে থাকে আর দোকানের দিকে দৌড়াতে থাকে। 2 মিনিট পর সে দোকানে পৌঁছায়। দোকানে এসে দেখে জিহাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। জিহাদের মুখের দিকে তাকালে মনে হচ্ছে সে খুব খারাপ কিছু দেখেছে। জিহাদ বড় বড় চোখ করে তার বাবার দিকে তাকিয়ে আছে আর ভয়ে থরথর করে কাঁপছে। দোকানের আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় জিহাদ চাচার চিৎকার কেউ শুনতে পারেনি। তখন তার বাবা জিহাদকে বুকে জড়িয়ে নেয় এবং মুখে পানি ছিটালে জিহাদ চাচা কিছুটা শান্ত এবং স্বাভাবিক হন। তখন তার বাবাকে সে কি দেখেছে বিষয়টা খুলে বলেন। তখন জিহাদ চাচার বাবা তাকে অভয় দিতে থাকে। ছোট মানুষ, ভয় পেলে সমস্যা হতে পারে, তাই সে নিজের ছেলেকে বুকে জড়িয়ে অভয় দিতে থাকেন। এরপর জিহাদ চাচার বাবা দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। জিহাদ চাচার বাবা হাট থেকে যে বাজার করেছে সেই বাজারের ব্যাগ বাম হাতে আর জিহাদ চাচার ঘাড়ে ডান হাত রেখে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন। দোকান থেকে বাড়ির দূরত্ব 7 থেকে 8 মিনিটের পথ। 5 মিনিটের পথ ওই বাগানের পাশের রাস্তা দিয়েই যেতে হবে। জিহাদ চাচার বাবা ছিলেন তৎকালীন গ্রামে যত সাহসী মানুষ ছিল তাদের ভিতরে অন্যতম এবং দুর্দান্ত একজন মানুষ। রাতে চলাচলের সময় হাতে একটা লাঠি রাখতেন। তো বাপ আর ছেলে বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। জিহাদ চাচার হাতে ছিল হারিকেন। এই হারিকেন নিয়েই রাতে দোকান থেকে তার বাবা বাড়িতে ফিরত। তো বাগানের শেষ প্রান্তে যখন আসে তারা, তখন দেখে 8 থেকে 10 হাত দূরে শাড়ি পরা সেই মহিলাটি দাঁড়িয়ে আছে। এটা দেখে জিহাদ চাচার বাবা বুঝতে পারে তার ছেলে এই জিনিসটাকে দেখেই ভয় পেয়েছে। তখন জিহাদ চাচার বাবা জিহাদ চাচাকে বলে, আব্বা চোখ বন্ধ কর, আমি না বললে চোখ খুলবি না, যাই হয়ে যাক আমি না বলা পর্যন্ত চোখ খুলবি না। তখন জিহাদ চাচা চোখ বন্ধ করে। জিহাদ চাচার বাবা ওই অশরীরীর উদ্দেশ্যে বলে ওঠে, আমার ছেলে অনেক ভয় পেয়েছে, এখন আমাদের বাড়ি যেতে দে। তোর যদি সাহস থাকে আমার সামনে আসিস। আজ আমার ছেলে সাথে আছে বলে তোকে কিছু বললাম না। এটা বলে জিহাদ চাচার বাবা হাঁটা শুরু করে, পেছনে আর তাকায় না। কিন্তু এসব কথা শুনেও অশরীরীটা কোনো শব্দও করে না এবং কোনো ভয়ও দেখায় না। জিহাদ চাচা আর তার বাবা বাড়িতে পৌঁছায়। তারপর জিহাদ চাচাকে লোহার পানি গরম করে খাওয়ানো হয়। জিহাদ চাচা কিছুটা ভালো অনুভব করেন। এভাবে কেটে যায় কিছুদিন। একদিন রাত্রে জিহাদ চাচার বাবা দোকান বন্ধ করে হারিকেন নিয়ে বাড়িতে ফিরছিলেন একাই। তার হাতে ছিল একটা হারিকেন, আর এক হাতে ছিল রাতে চলাচল করার সেই লাঠিটা, যেটা রাত্রে চলাচলের সময় উনি সবসময় সাথে রাখতেন। জালালের বাগানে অনেক পুরনো এবং বিশাল বিশাল আম গাছ ছিল, বিশাল বিশাল বেত গাছ ছিল, বিশাল বাঁশঝাড় ছিল। দিনের বেলায় সূর্যের আলো ঠিক মতো ঢুকতো না জালালের বাগানে। তখন ছিল গরমের সময়, আমের সিজন। জিহাদ চাচার বাবা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন গাছ থেকে কয়েকটা আম মাটিতে পড়ার শব্দ হয়। তখন তিনি শব্দ পেয়ে বুঝতে পারেন আম পড়ে গেছে গাছ থেকে। তো তিনি ভাবেন যাই আমগুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে যাই। তখনও আম পাকার সময় হয়নি। উনি ভেবেছিলেন যে কাঁচা আম মাখিয়ে খাওয়া যাবে, তাই মূলত সেই আমগুলো কোরানোর উদ্দেশ্যেই বাগানে প্রবেশ করেন। একটা সময় সেই বিরাট এক আম গাছের নিচে পৌঁছেও যায়, কিন্তু হারিকেনের আলোয় দেখতে পান যে আম গাছের নিচে মাটিতে একটা আমও নাই। আম গাছের নিচে সাধারণত অনেক পচা নষ্ট হয়ে যায় আম পড়ে থাকে, কিন্তু অবাক করা বিষয় হলো আম গাছের নিচে একটা আম তো দূরের কথা, একটা আমের আটিও নাই। এভাবে উনি কয়েকটা আম গাছের নিচে খুঁজে কোনো আমের সন্ধান পান না। উনি খুঁজতে থাকেন যে কোন গাছের নিচে আম পড়েছে। এভাবে খুঁজতে খুঁজতে
উনি আসলে বুঝতেই পারেননি যে উনি কখন জালালের বাগানের ভেতরের একদম মাঝখানে চলে এসেছেন। জিহাদ চাচার বাবা এত সময় পাগলের মতো আম খুঁজছিলেন, হঠাৎ তার ঘোর ভাঙে এবং উনি আশেপাশে হারিকেন ধরেই দেখতে থাকেন যে উনি আসলে কোথায় এসেছেন, এখন উনি কোন দিক দিয়ে বের হবেন। কিন্তু চারপাশ হালকা হারিকেনের আলোয় যতটুকু বোঝা যায় এটা দেখে উনি বুঝতে পারেন যে উনি বাগানের মাঝামাঝি চলে এসেছেন। তখন উনি একটু থতমত খেয়ে যান। বাগান থেকে বের হওয়ার জন্য উনি হাঁটা ধরেছেন। কয়েক পা মাত্র বাড়িয়েছেন, এর ভেতর পেছন থেকে এক বিশাল গর্জন। জিহাদ চাচার বাবা এই গর্জনের শব্দ শুনে দাঁড়িয়ে পড়েন। উনি বুঝতে পারছিলেন যে আজ তিনি বড় একটা বিপদে পড়ে গেছেন। এখন আল্লাহ ছাড়া তাকে উদ্ধার করার কেউই নেই। বাগানের আশেপাশে তখন বাড়িঘরও ছিল না। চিৎকার করলে মানুষ যে ছুটে আসবে এমন উপায়ও ছিল না। তিনি ভাবছিলেন পেছনে তাকাবেন কিনা। তিনি পেছনে না তাকিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি কি করবেন। ওদিকে হারিকেনের আলোও কমতে থাকে। উনি ভাবলেন মনে হয় তেল শেষের পথে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর জিহাদ চাচার বাবা অনুভব করেন একটা গরম নিঃশ্বাস তার ঘাড়ের উপর পড়ছে। উনি বুঝতে পারেন যে তার পেছনে ভয়ঙ্কর কিছু দাঁড়িয়ে রয়েছে। জিহাদ চাচার বাবা তখন পেছনে ঘুরে তাকান এবং দেখেন বিশাল আকৃতির একটা শেয়াল তার পেছনেই দাঁড়িয়ে আছে এবং তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। শেয়ালটি দেখতে সাধারণ শেয়াল থেকে অনেক বড় এবং বিশাল বিশাল লোমের অধিকারী। শেয়ালটি লাল চোখে জিহাদ চাচার বাবার দিকে আছে। জিহাদ চাচার বাবা বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কোনো শেয়াল না। আজ উনি বড় একটা বিপদে পড়ে গেছেন। কি করবেন, তখন তার কি করা উচিত উনি বুঝতে পারছেন না। দৌড় কি দিবেন নাকি দৌড় দিবেন না, চিৎকার করবেন, কোনো কিছু তার মাথায় ঢুকছে না। ওই অবস্থাতে তিনিও শেয়ালের দিকেই তাকিয়ে রয়েছেন। শেয়ালটিকে দেখে মনে হচ্ছিল শেয়ালটি খুবই ক্ষুধার্ত, বহুদিন পর তার শিকার খুঁজে পেয়েছে। এভাবেই জিহাদ চাচার বাবা আর শেয়ালের চোখাচোখিতে কেটে যায় কয়েক মিনিট। জিহাদ চাচার বাবাও তো অনেক সাহসী, তারপরও উনি বেশ ভয় পেয়ে যান। হঠাৎ নীরবতা ভেঙে শেয়ালটি মানুষের কণ্ঠে বলে ওঠে, কিরে, চিনতে পারছিস আমাকে? সেদিন তো আমাকে খুব হুমকি দিলি যে একা তোর সামনে আসতে। আজকে একাই আসলাম তোর সামনে, এখন কি করবি কর। আমাকে চ্যালেঞ্জ করিস, আমাকে বাহাদুরি দেখাস। আজ দেখব তোর কত সাহস আর কত দম। তখনই দপ করে হারিকেনের আলো নিভে যায়। ওই অবস্থাতে জিহাদ চাচার বাবা নিজের জীবনের আশাই ছেড়ে দেন। তিনি ভাবেন আর হয়তো পরিবারের সাথে কখনো দেখা হবে না, হয়তো উনি বেঁচে ফিরতে পারবেন না। কিন্তু কোনো জীবিত মানুষ কি মৃত্যুকে এত সহজে বরণ করে নিতে চায়? দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ শেষ চেষ্টা করে, আর জীবিত মানুষ বেঁচে থাকার জন্য জীবনের সবকিছু উজাড় করে দেবে, এটাই স্বাভাবিক। তখন জিহাদ চাচার বাবা বলে, আমি যা করেছি ভুল করেছি, আমাকে যেতে দে। আমার পরিবার আছে, সন্তান আছে, আমার কিছু হলে ওদের কি হবে? আমি অন্যায় করছি, আমাকে মাফ করে দে। তখন শেয়ালরূপী অশরীরটি বলে ওঠে, এই বাগানে আমি অনেকেরই সমাধি করেছি, আজ তোর সমাধি করব। এটা শুনে জিহাদ চাচার বাবা চিন্তা করেন, যাই হয়ে যাক, লাঠি তার হাত থেকে উনি ফেলবেন না। এসব ভাবতে ভাবতে শেয়ালরূপী অশরীরটি গর্জন করে জিহাদ চাচার বাবার উপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে শেয়ালরূপী অশরীরটি জিহাদ চাচার বাবাকে আঁচড় মারতে থাকে। জিহাদ চাচার বাবা অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলেন না। শেয়ালরূপী অশরীরটি যখন জিহাদ চাচার বাবার উপর ঝাঁপিয়ে পড়ে তখন হাতের লাঠিটা পাশে পড়ে গিয়েছিল। এভাবে জিহাদ চাচার বাবাকে আঁচড় মারার এক পর্যায়ে শেয়ালরূপী অশরীরটি তার পেটের বাম সাইডে কামড় বসিয়ে দেয়, সাথে সাথে রক্ত বের হতে থাকে। এমনিতেই জিহাদ চাচার বাবার সারা শরীর আসলে অবস্থা খুব ভালো না, আঁচড় মেরে তো রক্তাক্ত করে ফেলেছে। যন্ত্রণায় কাতরাতে থাকে জিহাদ চাচার বাবা আর মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকে। হঠাৎ শিয়ালরূপী অশরীরটি জিহাদ চাচার বাবার পায়ের রানে কামড় বসিয়ে দেয় এবং মাংস তুলে ফেলে। জিহাদ চাচার বাবা ব্যথায় কুকিয়ে ওঠে, সারা শরীর থেকে অঝরে রক্ত বের হচ্ছে। তিনি বুঝতে পারেন তার জীবনের শেষ মুহূর্তে উনি চলে এসেছেন। কিন্তু ওই যে একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে। জিহাদ চাচার বাবা ওই রক্তাক্ত অবস্থায় হাত দিয়ে আশেপাশে তার লাঠিটা খুঁজতে থাকেন। একটা পর্যায়ে লাঠিটা পেয়েও যান। তখনও শিয়ালরূপী অশরীরটা সমানে তাকে আঁচড় দিয়েই যাচ্ছে এবং আঘাত করেই যাচ্ছে।
জিহাদ চাচার বাবা শরীরে অবশিষ্ট যতটুকু শক্তি ছিল সেটুকু দিয়ে তার হাতে থাকা লাঠিটা দিয়ে সজোরে শিয়ালরূপী অশরীরটার মাথায় আঘাত করে। হঠাৎ করে মাথায় আঘাত পেয়ে শিয়ালরূপী অশরীরটা বিকট চিৎকার দিয়ে একটা শব্দ করে ওঠে এবং জিহাদ চাচার বাবাকে ছেড়ে দিয়ে তার মাথা ঝাঁকাতে থাকে। তখন জিহাদ চাচার বাবা কোনো রকমে দাঁড়িয়ে হাতে থাকা লাঠি দিয়ে আরও কয়েকটা আঘাত ওই শিয়ালরূপী অশরীরটার মাথায় করতে থাকে। বেশ জোরে জোরেই আঘাত করেছিলেন। তখন মনে হচ্ছিল আশেপাশে ঝড় শুরু হয়েছে এবং এই ঝড়ে জিহাদ চাচার বাবাকে উড়িয়ে নিয়ে যাবে। জিহাদ চাচার বাবা এদিক না তাকিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চিৎকার করতে করতে ছুটতে থাকে, কারণ শিয়ালরূপী অশরীরটা তাকে এত পরিমাণে ক্ষত বিক্ষত করেছে যে তার স্বাভাবিকভাবে হাঁটার অবস্থা কোনোভাবেই ছিল না। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে থাকেন আর চিৎকার করতে থাকেন। কত সময়ে এভাবে দৌড়িয়েছেন উনি জানেন না। হঠাৎ একটা কিছুর সাথে বেঁধে উনি পড়ে যান। তখন তিনি জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। দূরে এক বাড়িতে এক লোক রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়ে বাগানের দিক থেকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পান। তখন তিনি বুঝতে পারেন এই জালালের বাগানে কেউ বিপদে পড়েছে। তখন তিনি আরও লোকজন নিয়ে চিৎকারের শব্দ পাওয়ার দিকে হাঁটতে থাকেন। কিছু দূর গিয়ে দেখেন একজন মাটিতে পড়ে আছে বাগান থেকে কিছুটা দূরে। তার সারা গায়ে রক্ত, তার শরীরের জামা কাপড়গুলো রক্তে ভিজে গেছে একদম। তারা তাকে দেখে চিনতে পারে, পরে তাকে ধরে তার বাড়িতে নিয়ে যায়। পরদিন জ্ঞান ফিরলে গত রাত্রে তার সাথে কি হয়েছিল সেটা বাড়ির সবাইকে খুলে বলেন। তখন সবাই আসলে বিষয়টা বুঝতে পারেন। পরদিন তাকে ওই দিন সকালেই হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা করা হয়। অনেকদিন যাবৎ উনি অসুস্থ থাকেন। দীর্ঘ 1 বছর পর উনি স্বাভাবিক হন। যেহেতু শেয়ালের কামড়, ডাক্তাররা তাকে জলাতঙ্কের ইঞ্জেকশনও দিয়েছিলেন। এরপর কেটে যায় অনেক বছর। জিহাদ চাচা বড় হতে থাকেন। মাসখানেক পর এই গ্রামে ষাঁড়ের লড়াই হয়। এটা কয়েক বছর দেখতে দেখতে জিহাদ চাচা তার বাবাকে বলেন যে তাকে একটা ষাঁড় কিনে দিতে। ওনারা তো তখন দিনমজুর ছিলেন, সাথে গ্রামে একটা ছোট্ট দোকান, এটা দিয়েই জিহাদ চাচাদের সংসার চলতো। তো জিহাদ চাচার অনেক জোরাজুরিতে সামান্য কিছু টাকা দিয়ে তার বাবা তাকে একটা ছোট থেকে ষাঁড় কিনে দেন। জিহাদ চাচা সেটা পালতে থাকেন আর মনে মনে ভাবতে থাকে যে গ্রামের ষাঁড়ের লড়াইয়ে তার ষাঁড় ছোট হলেও চ্যাম্পিয়ন হবে এবং তার জন্য যা যা করা লাগবে উনি করবেন। যত নিচে নামতে হয় এই কাজের জন্য উনি নামবেন, তাও যে কোনো কিছুর বিনিময়ে হলেও তার ষাঁড় চ্যাম্পিয়ন হতেই হবে। প্রথমে আব্দুল নামের এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের আমরা নাম বলেছিলাম। ইনার বাড়ি আবার জিহাদ চাচাদের বাড়ির 3টা বাড়ি পড়ে। তিনি আসলে এলাকায় গুণিন নামে পরিচিত। গুণ দিয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করা ছিল তার কাজ। আশেপাশের কয়েক এলাকায় সে ছিল মাত্র 1 পিস, যার গুণ বিদ্যুতের মতো কাজ করত। এই গুণটা এক রকমের ব্ল্যাক ম্যাজিক। শ্মশানের মাটি, বিধবা নারীর সিঁদুর, জোড়া কবরের মাটি, আত্মহত্যা করা নারীর কাফনের কাপড়, যে কোনো প্রাণীর রক্ত, এসব দিয়েই সে সাধারণত তার ক্ষমতা চালাতো। এই আব্দুল গুণ দিলে কাজ হতো না এমন কোনো রেকর্ড ছিল না তখনকার সময়। সেই 1970, 80, 90-এর দশকে এই আব্দুল ছিল এক আতঙ্কের নাম। তখনকার সময় প্রচুর পরিমাণে ষাঁড় লড়াই এবং ঘোড়ার দৌড় হতো। এতে এই আব্দুল অনেক টাকার বিনিময়ে গুণ দিয়ে গরু ঘোড়াকে চ্যাম্পিয়ন বানাতো। জিহাদ চাচা একদিন এই আব্দুলের কাছে গিয়ে বলেন যে, চাচা, আমার জীবনে একটা শখ রয়েছে। তখন আব্দুল বলেন, কী রে বাবা, কী শখ? তখন জিহাদ চাচা বলেন, আমার গরুটাকে জেতার জন্য আমি সব কিছু করতে রাজি। তখন আব্দুল হেসে বলেন, আরে বেটা, তুই তো ছোট মানুষ, এসব করিস না। তাছাড়া তোর গরু ছোট, এরা তো মাঠেই দাঁড়াতে পারবে না, এগুলো করলে তোরই ক্ষতি হবে রে বাপু। তখন জিহাদ চাচা অনেক কাকুতি মিনতি করে। আব্দুল যদিও বারবার না করেছিল, কারণ একে তো গরুটা ছোট, আর জিহাদ চাচা ছোট মানুষ, এগুলো একটা প্রভাব তো রয়েছে, গরুর উপরও রয়েছে আর গরুর মালিকের উপরও রয়েছে। অনেক সময় পিড়াপিড়ির পর একটা সময় রাজি হয় এই আব্দুল। তিনি জিহাদ চাচাকে বলেন সে তার গরুকে চ্যাম্পিয়ন বানাবে, কিন্তু জিহাদ চাচাকে কিছু জিনিস এনে দিতে হবে। যদি পারে তাহলে সে কাজটি করবে, তবে যাই হয়ে যাক কেউ জানবে না। জিহাদ চাচা তার ষাঁড়কে জেতাতে যে কোনো কাজ করতে রাজি। তখন আব্দুল জিহাদ চাচাকে বলে যে আজকে রাত্রে অমুক জায়গায়, মানে একটা জায়গার কথা বলে দেয়, ওই জায়গায় একটা খেজুর গাছের মাথায় একটা হাড়ি ঝুলানো থাকবে, ওই জিনিসটা গভীর রাত্রে তোকে একা গিয়ে আনতে হবে। জিহাদ চাচা সাথে সাথে রাজি হয়ে যায়, কোনো কিছু না ভেবেই, কারণ ষাঁড়কে জেতানো তো তার একটা সারা জীবনের স্বপ্ন। স্বপ্নকে বাস্তবায়ন করতে
সে ভালো খারাপ সব কাজই করতে রাজি। তার বয়স কম, তখন সে কৈশোরে পদার্পণ করেছে, আর এসব জিনিস চিন্তা করবে না খারাপ কিছুর পরিণাম, এটাই স্বাভাবিক ওই বয়সে। তাছাড়া তিনি ছিলেন বেশ সাহসীও ভয়ডরহীন মানুষ, আর এর মধ্যে বড় ধরনের একটা ভয় তো সে পেয়েছেই। ওই ভয় পাওয়ার পরেও কিন্তু বেশ কয়েক বছর কেটে গেছে, তখন তার বয়স 17 বছর বা 18 বছর হয়েছে আর কি, মানে বছর 5 কিন্তু পার হয়ে গেছে ইতোমধ্যে। আর এত বড় ধরনের একবার ভয় পাওয়ার পর ভয়ের ছিটে ফোটাও এখন আর তার ভিতরে নাই। তার একটাই কথা, ষাঁড়ের লড়াইয়ে জিততে হবে। তখনকার সময়ে প্রথম পুরস্কার ছিল একটা রেডিও, এটাই তার শখ। তো যেই ভাবা সেই কাজ, জিহাদ চাচা অপেক্ষা করতে থাকে কখন বের হবে। বাড়ির সবাই ঘুমিয়ে গেলেও সে ঘুমের ভান ধরে জেগে থাকে আর অপেক্ষা করতে থাকে গভীর রাতের। অবশেষে গভীর রাত্রে সে বাড়ি থেকে বের হয় খেজুর গাছের উদ্দেশ্যে। বাড়ি থেকে 10 মিনিট হাঁটার পর সেই খেজুর গাছের ওখানে উনি পৌঁছান। জায়গাটা উনি আগে থেকে চিনতেন এবং আব্দুলের কথা মতো সেখানে উনি পৌঁছেছেন। তখন আকাশে চাঁদের আলো ছিল, জ্যোৎস্না ছিল না, তবে চাঁদের আলোতে আশেপাশে মোটামুটি দেখা যায় আর কি। কম বয়সী এক ছেলে, তারপর গভীর রাত, চারদিকে কোনো প্রাণের অস্তিত্বই নাই। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে দূর থেকে। দূরে খুব আলতোভাবে শেয়ালের ডাকের আওয়াজ কানে ভেসে আসছে। শেয়াল যখন একপাশে ডাকে মনে হচ্ছে চতুর্দিক থেকে আরো অনেক শেয়ালও ডেকে ওঠে, তবে সেগুলো তার থেকে অনেক অনেক দূরে। চারদিকে এমন নীরবতা, আর নীরবতার মধ্যে ঝিঝি পোকার ডাক আর শেয়ালের দূরের থেকে ভেসে আসা আওয়াজ বেশ গা ছমছমে পরিবেশ সৃষ্টি করে। খেজুর গাছগুলো যেখানে, ওখানে হাড়ি খুঁজতে থাকে জিহাদ চাচা। যে কোনো একটা খেজুর গাছে তো দড়ি বাঁধা আছে, দড়ি বাঁধা থাকে, দড়ির সাথে হাড়িও বাঁধা থাকে। মূলত হাড়ি সমেত দড়ি আনতে বলা হয়েছিল অথবা শুধু দড়ি আনতে বলা হয়েছিল, যাই হোক উনি খুঁজতে থাকেন। একটা সময় দড়ি ঝোলানো একটা খেজুর গাছ উনি দেখতে পান। জিহাদ চাচা যে বাড়ি থেকে এত রাত্রে এই খেজুর গাছ অবধি আসছেন, এত সময় উনি কোনো কিছু দেখেন নাই এবং ভয়ও পান নাই। উনি তো খেজুর গাছে উঠতে শুরু করেন। আব্দুল জিহাদ চাচাকে বলেছিল যে যখন খেজুর গাছে উঠবা তখন ওই দড়িটা অটো নড়াচড়া করবে। গাছ নড়ার কারণে দড়িটা নড়বে বিষয়টা এরকম না। সাপকে যদি লেজ ধরে মাথার নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়, তখন সাপ যেভাবে নড়াচড়া করে ওইভাবে কিন্তু নড়বে, মনে হবে দড়ির এই মাথাটা উপর দিকে উঠে যাচ্ছে সাপের মতো। তবে এক টানে দড়িটা নিয়ে নিবা, ভয় পাবা না। একটা সময় জিহাদ চাচা খেজুর গাছের মাথায় উঠেও যায়, দড়ির কাছে পৌঁছায়, তখনও কিন্তু দড়িটা একটা জীবন্ত সাপের মতো নড়াচড়া করছিল। জিহাদ চাচা কিছু সময় অপেক্ষা করে হঠাৎ দড়িটাতে হাত দেয় এবং দড়িটা তার হাতের ভিতরে চলে আসে। কোনো বাধাবিঘ্ন ছাড়াই দড়িটা তার হাতের ভিতরে চলে আসে। দড়িটাতে কোনো হাড়ি বাঁধা ছিল না। যদি হাড়ি বাঁধা থাকতো তখনও শুধু ওই দড়িটাই নিতে হতো। তিনি দড়িটা নিয়ে গাছ থেকে নিচে নামতে শুরু করেন। তখন খেজুর গাছ নড়াচড়া শুরু করে, মনে হচ্ছে খেজুর গাছটা মানুষের মতো নড়াচড়া শুরু করে দিয়েছে। তখন জিহাদ চাচা কিছুটা ভয় পান। উনি অবশ্য নিচে নেমেও চলে আসেন। খেজুর গাছ থেকে নামার পর জিহাদ চাচা বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। কয়েক কদম হাঁটার পর পেছন থেকে সাউন্ড আসে, জিহাদ দড়িটা নিস না, তুই যে কাজটা করতে যাচ্ছিস সেটা কোনো ভালো কাজ না, এটাতে তোর বিপদ হতে পারে, দড়িটা রেখে যা। জিহাদ চাচা এসব আওয়াজ শুনে ভয় পান, কিন্তু পেছনে তাকান না, কারণ আব্দুল বলেছিল দড়ি নিয়ে আসার সময় পেছন থেকে যত সাউন্ড আসুক উনি যেন পেছনে না তাকান। জিহাদ চাচা দৌড়াতে থাকেন। তখন পেছন থেকে আবার সেই সাউন্ড ভেসে আসে, জিহাদ তুই কথা রাখলি না, এর জন্য তোকে ভুগতে হবে। জিহাদ চাচা দৌড়ে বাড়িতে চলেও আসেন। বাড়িতে এসে উনি ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তিনি আব্দুলের কাছে গিয়ে দড়িটা দেন এবং গত রাত্রে কি হয়েছে বিষয়টা খুলে বলেন। যখন আব্দুল বলেন, ওরে ভাতিজা রে, সবে তো শুরু, আজকে রাতে তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে, যদি এই পরীক্ষায় তুমি পাশ করো তাহলে তোমার কাজ হয়ে যাবে। জিহাদ চাচার নাছর বান্দা, সে কোনো কিছু না ভেবেই বলে যা করতে হয় আমি করব। তখন আব্দুল বলেন, আজ রাত্রে তোমাকে অমুক জায়গায় একটা শ্মশানে যেতে হবে, সেখানে গতকাল একটা মেয়েকে দাহ করা হয়েছে, যেখানে দাহ করা হয়েছে
সেখান থেকে এক মুঠো মাটি আনতে হবে তোমাকে, আর মাটি আনার সময় তোমার শরীরে কোনো কাপড় রাখা যাবে না। শ্মশানটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে এবং চারপাশে ছিল বিশাল বিশাল বাগান। দিনের বেলায় মানুষ সেখানে যেতে ভয় পেত। জিহাদ চাচা শ্মশানটি চিনতেন, কারণ সেটা ওনাদের গ্রামেই। আব্দুল আরও বলেন, আমি একটা কৌটা দিব, ওই দাহ করার জায়গার মাটি তুমি এই কৌটায় রাখবা এবং কৌটা যেন হাত থেকে পড়ে না যায়। যদি কৌটা পড়ে যায় বা কোনো কারণে হাতছাড়া হয় তাহলে তুমি বেঁচে ফিরতে পারবা না। জিহাদ চাচা কথাটা শুনে ভয় পায়, কিন্তু তার শখ মেটাতে তো হবেই, তাতে যদি তার জীবন যায় সেটা কোনো বিষয় না। তিনি আব্দুলের কাছ থেকে কৌটা নেন এবং আব্দুল একটা তেল দেয় জিহাদ চাচাকে এবং বলে যে বাড়ি থেকে বের হওয়ার সময় তেলটা মেখে বের হতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর শ্মশান থেকে মাটি নিয়ে ফিরে আসার সময় পেছনে যা কিছু হয়ে যাক পেছনে তাকানো যাবে না, তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। তো জিহাদ চাচা রাতের অপেক্ষা করেন। গভীর রাত্রে তিনি লুঙ্গি আর গেঞ্জি পরে কৌটা নিয়ে খালি পায়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হন। শ্মশানে যেতে হলে তাকে ওই জালালের বাগানের পাশের রাস্তা দিয়েই যেতে হবে। তিনি তেল মেখে হাঁটতে থাকেন। জালালের বাগানের পাশ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন মনে হচ্ছিল তার পেছন পেছন কেউ হেঁটে আসছে। উনি পেছনে তাকান না, জোরে জোরে হাঁটতে থাকেন। এছাড়া পথে তার সাথে অন্য কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। 15 মিনিট একটানা হাঁটার পর জিহাদ চাচা ওয়াসিত নামের একজন লোক আছে তার বাড়ির কাছে পৌঁছায়। ওয়াসিতের বাড়ি শ্মশান থেকে 200 মিটারের মতো দূরত্বে হবে। জিহাদ চাচার তখন ভয় লাগতে শুরু করে। এই এত রাত্রে শ্মশানে তিনি একা, চারপাশে শুনশান নীরবতা, একটা কাকপক্ষীও নাই। মনে হচ্ছে চাঁদের আলো কমতে শুরু করেছে আর অন্ধকারও বাড়ছে। তার কাছে মনে হচ্ছিল চারপাশ থেকে ভয়ঙ্কর কিছু মনে হয় তাকে দেখছে। সে চারপাশে কোনো দিকে তাকাচ্ছে না। ওয়াসিদদের বাড়ির পাশে সে তার লুঙ্গি এবং গেঞ্জি খুলে রেখে কৌটাটি হাতে নিয়ে শ্মশানের দিকে হাঁটা শুরু করে। মনে মনে ভয়ে কাজ করছে, আবার সে মনকে বুঝ দিচ্ছে তাকে তো জিততেই হবে, এটা তার জীবনের একটাই চাওয়া। তিনি হাঁটতে থাকেন। একটা সময় তিনি শ্মশানের সামনে এসে উপস্থিত হন, কিন্তু তিনি শ্মশানের ভেতর যে ঢুকবেন মনের মধ্যে একটা বাধা পাচ্ছিলেন। একটা সময় বাধা কাটিয়ে তিনি শ্মশানের ভিতর ঢুকে পড়েন। চাঁদের আলোতে অনেকটাই দেখা যাচ্ছিল, কিন্তু চারপাশে বাগান থাকায় কিছুটা অন্ধকার ভাব ছিল। জিহাদ চাচা শ্মশানে ঢুকে খুঁজতে থাকেন কোথায় দাহ করা হয়। একটা সময় সেই জায়গাটা খুঁজেও পাওয়া যায়। তার পাশ থেকে এক মুঠো মাটি নিয়ে সাথে সাথে কৌটার ভিতরে ঢুকিয়ে কৌটা আটকিয়ে ফেলেন। জিহাদ চাচা তখন পেছন ফিরে হাঁটতে শুরু করেন। তখন তিনি খেয়াল করেন শ্মশানের চারপাশে ঝড় হচ্ছে, কিন্তু শ্মশানের ভেতরে নীরবতা। তিনি শ্মশানের বাইরে বের হয়েছেন। তখন চারপাশের পরিবেশ শান্ত হয়ে ওঠে। হঠাৎ তার হাতের ভেতরের যে কৌটাটি নড়াচড়া শুরু করে দেয়, তবে খুব আস্তে আস্তে নড়ছে। মনে হচ্ছে কৌটার ভেতরে জীবন্ত কিছু নড়াচড়া করছে। তিনি ভীষণ ভয় পান। তিনি বুঝতে পারেন যে তিনি বিপদে পড়তে যাচ্ছেন। তিনি শ্মশান থেকে বের হয়ে সোজা ওয়াসিতের বাড়ির সামনে এসে, যেখানে গেঞ্জির লুঙ্গি খুলে রেখা হয়েছিল, যেখানে খুলে রেখে গিয়েছিলেন আর কি, সেখানে এসে লুঙ্গি আর গেঞ্জি এক হাতে ওই কৌটাটা রেখে অন্য হাত দিয়ে মূলত এগুলো পড়তে থাকেন। এরপর উনি হাঁটতে থাকেন। কয়েক পা হাঁটার পর হঠাৎ সামনে কয়েকটা শূকর আকৃতির কিন্তু সাইজে বড় প্রাণী তার সামনে চলে আসে। জিহাদ চাচা তখন আরো ভয় পান এবং ভয়ে তার বুক ধরফর করতে থাকে। প্রাণীগুলো জিহাদ চাচার চারপাশে ঘুরতে থাকে আর গর্জন করতে থাকে। এভাবে কেটে যায় কয়েক মিনিট। কিছু সময় পর প্রাণীগুলো জিহাদ চাচার সামনে থেকে চলে যায়। জিহাদ চাচা তখন দৌড় শুরু করেন। দৌড়াতে দৌড়াতে জালালের বাগানের কাছে চলে আসেন। তখন জিহাদ চাচার ভয় আরো বেড়ে যায়। তিনি অনেক সময় দৌড়ানোর কারণে হাঁপিয়ে গেছেন, তাই জালালের বাগানের কাছে আসলে হাঁটতে থাকেন বাড়ির উদ্দেশ্যে। কিছুটা হাঁটার পর জিহাদ চাচা খেয়াল করেন তার সামনে একটা মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। জিহাদ চাচা এটা দেখে আরো ভয় পায়। তিনি ভাবেন আজ মনে হয় তিনি আর বাড়িতে ফিরতে পারবেন না। ওই মানুষরূপী অভাবটি জিহাদ চাচাকে বলে ওঠে, জিহাদ, কৌটাটা আমাকে দিয়ে দে। একথা শোনার পর জিহাদ চাচা কোনো কথা বলেন না, তবে ভয়ে তার গলা শুকিয়ে যায়। অভাবটি আবার বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই এতটুকু মানুষ হয়ে এত বড় পাপ কাজ করতে যাচ্ছিস, এতে তোর কি ধরনের ক্ষতি হতে পারে তুই জানিস? জিহাদ চাচা ভয়ে ভয়ে চাপা গলায় বলে ওঠে, আমাকে যেতে দেন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তখন ওই অভাবটি বলে ওঠে, তুই তো নিজের বিপদ নিজে ডেকে আনছিস, কৌটাটা আমাকে দিয়ে দে, না হলে তোর মৃত্যু ঝুঁকি আছে বলে দিলাম।
জিহাদ চাচা এটা শুনে দেয় দৌড়, আর এক দৌড়ে বাড়িতে এসে ওই অবস্থাতে শুয়ে পড়েন। এর ভিতর তার সাথে আর কোনো কিছু ঘটেনি। জিহাদ চাচা ঘুমানোর চেষ্টা করছেন, কিন্তু ঘুম আসছে না। রাত তখন কয়টা বাজে উনি জানেনও না। হঠাৎ তিনি শুনতে পান বাইরে তাদের উঠানে ধপাস করে কিছু একটা পড়ার শব্দ। তিনি বুঝতে পারেন কোনো খারাপ কিছু তার পিছু নিয়েছে। তিনি ভয়ে ভয়ে ঘরের জানালার ফাঁকা দিয়ে বাইরে কি পড়লো দেখার জন্য উকি দেন। তিনি যা দেখেন তা দেখে তিনি চমকে ওঠেন। তিনি দেখেন বিশাল আকৃতির একটা দানব উঠোনে দাঁড়িয়ে আছে। তার দুইটা মাথা, কালো কুচকুচে দেখতে, এবং লোমশ শরীরের একটা দানব এটি। চোখ দুটো আবার সাদা। সেটা দেখে মনে হচ্ছে এটা তার দিকেই তাকিয়ে আছে। জানালার ওই ফাঁকা দিয়ে যে তাকিয়ে আছে জিহাদ চাচা, এটাও ওই দানবটা বুঝতে পেরেছে। জিহাদ চাচা এটা দেখে এতটা ভয় পান যে তার হৃৎপিণ্ডটা মনে হচ্ছে যে কোনো সময় বের হয়ে যাবে, এমন একটা অবস্থা। উনি আবার শুয়ে পড়েন এবং কখন যে ঘুমিয়ে পড়েছেন উনি নিজেই বুঝতে পারেননি। সকালে উঠে জিহাদ চাচা এই কৌটাটা নিয়ে তার চাচা আব্দুলের কাছে যায় এবং আব্দুল জিহাদ চাচাকে বাহবা দেয় যে তুই সফল হয়েছিস, সামনের ষাঁড়ের লড়াইয়ে তোর ষাঁড় জিতবে। এটা শুনে জিহাদ চাচা খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। তিনি অপেক্ষা করতে থাকেন কবে ষাঁড়ের লড়াই হবে। তার অল্প কিছুদিনের মধ্যেই জিহাদ চাচার প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ চলেও আসে। বিরাট ষাঁড়ের লড়াইয়ের আয়োজন। সকাল থেকে বড় বড় ষাঁড় আসতে শুরু করে। জিহাদ চাচাও তার ছোট ষাঁড়টিকে সাজিয়ে শিঙে ফিতা পরিয়ে মাঠে নেন। দুপুর হতে হতে অনেক ষাঁড় নিয়ে ষাঁড়ের মালিকরা মাঠে হাজির হতো। বড় ষাঁড়গুলোর সামনে জিহাদ চাচার ষাঁড়টা বাচ্চা মনে হচ্ছিল। ষাঁড়ের লড়াইয়ের আগের দিন রাত্রে আব্দুল জিহাদ চাচাকে ডেকে বলে, তুই আমার কাছে আসবি না, তুই তো ষাঁড় নিয়ে যাবি। যখন ষাঁড়ের লড়াই শুরু হবে তখন এক মুঠ মাটি একটা পলিথিনে জিহাদ চাচার হাতে দিয়ে বলে, এখান থেকে কিছুটা মাটি তোর ষাঁড়ের দিকে ছিটিয়ে দিবি, তারপর দেখা যাক কি হয়। জিহাদ চাচা মাঠে গিয়ে যখন দেখে বড় বড় ষাঁড়গুলো তার সামনে আসলে দাঁড়িয়ে আছে, ওই ষাঁড়গুলোর সামনে তার ষাঁড় নেহায়েত বাচ্চা। তখন উনি মনে মনে ভয় পেলেও তার মনে একটা কনফিডেন্স থাকে যে উনি জিতবেন, কারণ বন্দুকের গুলি মিস হয়, আব্দুলের গুণ কখনো মিস হয় না। অনেক মানুষ ষাঁড়ের লড়াই দেখতে আসেন। ষাঁড়ের লড়াই শুরু হয়ে যায়। জিহাদ চাচার গরু প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে তার ষাঁড়ের চেয়ে কিছুটা বড় ষাঁড়ের সাথে লড়াই করে জিতেও চায়। সেমিফাইনালে তার ষাঁড়ের প্রতিপক্ষ বড় একটা ষাঁড়। এবার জিহাদ চাচা কিছুটা হতাশ, কিন্তু ওই যে তার ভিতরে একটা কনফিডেন্স রয়েছে। তিনি তার ষাঁড়টি নিয়ে মাঠে প্রবেশ করেন এবং তার হাতে থাকা মাটি থেকে কিছুটা মাটি প্রতিপক্ষ ষাঁড়ের দিকে ছুঁড়ে মারেন। 10 থেকে 15 জন মিলেও ষাঁড়টিকে আর মাঠে নামাতে পারে নাই। ওই ষাঁড়ের মালিক তো অবাক যে তার এত বড় ষাঁড় মাঠেই যেতে চাচ্ছে না কেন। অনেক সময় ধরে চেষ্টা করেও যখন কাজ হলো না, তখন ষাঁড়ের মালিক বুঝতে পারেন এখানে কিছু করা হয়েছে। তা না হলে সামান্য একটা ছোট্ট ষাঁড়ের সাথে তার এত বড় ষাঁড় লড়াই করতে চাচ্ছে না কেন। আর এমনভাবে তার ষাঁড়টি তাকিয়ে আছে, মনে হচ্ছে সামনে কি যেন ভয়ঙ্কর জিনিস দেখছে। তার ষাঁড়ের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে আছে। এটা দেখে ষাঁড়ের সাথে থাকা সবাই বুঝতে পারে এটাকে গুণ মারা হয়েছে, কিন্তু এসবের তো কোনো প্রমাণ নেই। তাই তারা তাদের ষাঁড়টি নিয়ে বাড়ি ফিরে যান। প্রতিপক্ষ মাঠে উপস্থিত না হওয়ায় জিহাদ চাচার ষাঁড়টি সেমিফাইনাল জিতে ফাইনালে উত্তীর্ণ হয়। জিহাদ চাচার মনে তখন কিছুটা ভালো লাগা কাজ করছে যে আর একটা ধাপ পার হলেই তো তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে। ফাইনালে জিহাদ চাচার ষাঁড়ের প্রতিপক্ষ হয় ষাঁড়ের লড়াইয়ে উপস্থিত হওয়া সবচেয়ে বড় এবং হিংস্র ষাঁড়টি, যেটা শিং অনেক বড়। যদি এই ষাঁড়টি শিং দিয়ে কাউকে গুঁতো দেয় তাহলে যে কোনো প্রাণীর পেট ফেটে শিং ঢুকে যাবে, এমন একটা অবস্থা। জিহাদ চাচা অনেকটা টেনশনে পড়ে যান। শুরু হয় ফাইনাল রাউন্ড। জিহাদ চাচা তার ষাঁড়টাকে নিয়ে মাঠে প্রবেশ করেন। প্রতিপক্ষ যে ষাঁড়টি ছিল সেটা 6 থেকে 7 জন মানুষ ওটাকে ধরে রেখেছে। হঠাৎ লড়াই করার জন্য বড় ষাঁড়টি জিহাদ চাচার ষাঁড়ের উদ্দেশ্যে দৌড় শুরু করে। জিহাদ চাচা ভাবেন যে সে মনে হয় এবার হেরেই যাবে, কারণ বড় ষাঁড়টি তার সব শক্তি দিয়ে তার ষাঁড়ের দিকে ছুটে আসছে। জিহাদ চাচা হাত থেকে আব্দুলের দেওয়া কিছুটা মাটি বড় ষাঁড়টির দিকে যখন ছুঁড়ে দিয়েছে, মানে যেদিক থেকে আসছিল ওদিকে ছুঁড়ে মেরেছে আর কি। বড় ষাঁড়টি দৌড়ে আসলেও তার দড়ি ধরা ছিল 6 থেকে 7 জন। তারা কিন্তু দড়ি ছাড়েনি। বড় ষাঁড়টি যখন জিহাদ চাচার ষাঁড় থেকে 20 থেকে 25 হাত দূরে, তখন হঠাৎই আচমকা দাঁড়িয়ে পড়ে এবং শো শো শব্দ করতে থাকে। জিহাদ চাচা প্রথমে ভয় পেলেও মনে মনে কিছুটা খুশি হন, কারণ
তার যে ওভার কনফিডেন্স ছিল, বড় ষাটটি দাঁড়িয়ে মাথা ঝাঁকাতে থাকে। কয়েকবার মাথা ঝাঁকিয়ে উল্টো দিকে দৌড় শুরু করে, মনে হচ্ছে যেন কোনো ভয়ঙ্কর কিছু ওই ষাটটিকে তাড়া করেছে। আর ষাটটি দিক বিদিক ছুটছে, ছুটতে ছুটতে অনেক দূরে গিয়ে ষাটটি মাটিতে বসে হাঁপাতে থাকে। আর মনে হচ্ছিল সে ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েছে। ওটার চোখে মুখে ছিল অজানা এক আতঙ্ক। জিহাদ চাচা তো খুশিতে ফেটে পড়েন। তার ষাটটিকে বিজয়ী ঘোষণা করা হয়। তার এই সামান্য ছোট ষাটটি বিজয়ী হয়েছে দেখে সবাই তো হতবাক। অনেকে বুঝতে পেরেছে এখানে আব্দুলের হাত রয়েছে। জিহাদ চাচা তার বিজয়ী পুরস্কার বুঝে পান। তিনি বাড়িতে এসে তার ষাটটিকে গোয়াল ঘরে বেঁধে আব্দুলের কাছে যান এবং আব্দুলকে উনি অনেক ধন্যবাদ দেন, কারণ আব্দুল তার স্বপ্ন পূরণ করেছে। তখন আব্দুল একটু মুখটা ভার করে জিহাদ চাচাকে পাশে নিয়ে কিছু কথা বলেন। এসব কথা শুনে জিহাদ চাচা চমকে ওঠেন এবং উনি যে কত বড় একটা ভুল করে ফেলেছেন সেটা উপলব্ধি করতে পারেন। এই আব্দুল বলে, জিহাদ তুই তো ছোট মানুষ, তোর তো বোঝার অনেক কিছু বাকি। তোকে তো অনেকবার নিষেধ করেছিলাম, তুই তো শুনিস নাই। তুই যে কাজ করেছিস এটার ফলাফল তোকে সারা জীবন ভোগ করতে হবে। জিহাদ চাচা বলেন, কেন আব্দুল চাচা, কি হয়েছে, বিষয়টা আমাকে খুলে বলেন। তখন আব্দুল চাচা বলেন, ছোটবেলা থেকেই আমার মনে প্রবল ইচ্ছা ছিল এই গুণিন বিদ্যা শিখব। আমি এই বিদ্যা অর্জন করে সাময়িক সময়ের জন্য অনেক অসম্ভবকে সম্ভব করতে পারি। আমি অনেক কষ্ট করেছি এই বিদ্যা শিখতে গিয়ে। বিভিন্ন তান্ত্রিক, সাধু, বেদে সম্প্রদায়ের লোক, এদের কাছ থেকে অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে এই বিদ্যা আমি অর্জন করি। এটার নাম গুণিন বিদ্যা। এই বিদ্যা এক ধরনের ব্ল্যাক ম্যাজিক, যেটা ইসলামের সম্পূর্ণ হারাম এবং ভয়ানক পাপ। আমি আজ 20 বছর ধরে এই বিদ্যা প্রয়োগ করি। অনেক মানুষ আমার কাছ থেকে এই বিদ্যা নিয়ে তাদের কাজ হাসিল করেছে। প্রথম অনেক বছর এটা করে আমি খুব ভালো ছিলাম, কিন্তু একটা সময় থেকে আমি যখনই এটা করি তখনই আমার পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়ে যায়। আমি এখন এই কাজ কমিয়ে দিয়েছি। যদি কেউ এসে খুব জোরাজোরি করে তাহলে আমি এই কাজ করি, তাছাড়া আগের মতো সচরাচর এই কাজ আমি করি না। আমি যদি এখন এই কাজ ছেড়ে দেই তাহলে আমার ছিন্ন ভিন্ন দেহ বিভিন্ন জায়গায় পড়ে থাকবে, এটা তোরা দেখবি। এই কাজ করা সহজ, কিন্তু এই কাজের যে পার্শ্ব প্রতিক্রিয়া তা সহ্য করাটা অত্যন্ত কঠিন। আমি তো এই কাজ অনেকটাই কমিয়ে দিয়েছি, সামনে আমি ছেড়েই দিব। আর আল্লাহর কাছে আমি মাপ চাচ্ছি, তিনি যেন আমাকে এই কাজ থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন এবং আমাকে ক্ষমা করে দেন। তখন এই আব্দুল জিহাদ চাচাকে আরও বলেন, যখন কোনো পশুর উপর এই গুণিন বিদ্যা প্রয়োগ করা হয় তখন সেই প্রাণী চোখে ধুলো দেখে, ভয়ঙ্কর দানব দেখে চারপাশে, তারপর ভয়ে দিক বিদিক ছুটতে থাকে। কিছু সময় পর এই বিদ্যা আপনা আপনি কেটে যায়। তোর ইচ্ছে ছিল স্বপ্ন পূরণ হওয়ার, সেটা হয়েছে, কিন্তু এই কাজ ভবিষ্যতে আর করিস না। এমনিতেই আমি খবর পেয়েছি শ্মশান থেকে মাটি আনায় একটা ভয়ঙ্কর পিশাচ তোর পিছনে লেগেছে। যদি কখনো তোকে সুযোগ মতো পায় তাহলে কিন্তু তোর ক্ষতি করবে, তুই সাবধানে থাকিস। আর ভুলেও এই কাজ করার সাহস করিস না, আর এই কথা কাউকে কখনো বলিস না আমি বেঁচে থাকা অবস্থায়। জিহাদ চাচা তখন তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে তার ভুলের জন্য ক্ষমা চান। কিছুদিন পর জিহাদ চাচা তার প্রিয় ষাটটি বিক্রি করে দেন, মানে বেচে দেন আর কি। এভাবে কেটে যায় কয়েক বছর। এর ভিতরে আর কোনো সমস্যা হয়নি। আব্দুলেরও বয়স হয়ে যায়। 1995 সালের দিকের কথা। সেবার ওই গ্রামে ঘোড় দৌড়ের আয়োজন করা হয়। দূর দূরান্তে সে খবর পৌঁছে যায়। যেদিন ঘোড়া দৌড় হবে আর কি, বা ঘোড় দৌড় হবে, তার 3 থেকে 4 দিন আগে ওই গ্রামের পাশের গ্রামের এক লোক এই আব্দুলের কাছে আসেন। মূলত তার একটা ভালো ঘোড়া ছিল, এটাকে জেতানোর জন্য মূলত আব্দুলের কাছে আসে। কারণ আব্দুলের গুণিন বিদ্যা জানা ছিল। সেই সময়ে আব্দুল ছিল খুবই আলোচিত এবং সমাদৃত একজন ব্যক্তি। যে লোকটি তার ঘোড়ার জন্য আব্দুলের কাছে আসেন তার নাম ছিল আব্দুল কাদের মিয়া। এই আব্দুল এবং আব্দুল কাদের মিয়া দুজনকে চিনত অনেক আগে থেকেই। এই আব্দুল কাদের মিয়া আব্দুলকে বলেন যে কোনো মূল্যে তার ঘোড়াকে জেতাতে হবে, কিন্তু আব্দুল বলেন যে এই কাজ সে করবে না, কারণ এমনিতে তার বয়স হয়ে গেছে। তারপর আবার এই কাজ করলে তার পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়। কিন্তু এই আব্দুল কাদের মিয়া নাছরবান্দা, খুব জোরাজোরি করতে থাকে, বলে জীবন আর কোনোদিন আপনার কাছে আসবো না চাচা, আমার কাজটা একটু করে দেন। এটা বলে সে খুব অনুনয় বিনয় করতে থাকে। আর সেই আব্দুল কাদের মিয়া আব্দুলকে এটাও বলেন যে চাচা আপনি আমার এই কাজটা করে আর করেন না, তাও আমার এই কাজটা করেন। আব্দুল তো কোনো কিছুতে রাজি হচ্ছিল না। এদিকে আব্দুল কাদের মিয়াও যাচ্ছে না। এই আব্দুল কাদের মিয়া সকাল থেকে দুপুর অবধি আব্দুলকে অনেক বুঝায়। একটা সময় আব্দুল কাদের এত জোরাজুরি আর সাদাসাদিতে আব্দুল রাজিও হয়ে যায়। তখন আব্দুল বলেন যে আমি এই কাজটি করব, কিন্তু এটাই হবে আমার জীবনের শেষ কাজ। আমি আমার জীবদ্দশায় এই বিদ্যা আর কখনো প্রয়োগ করব না। এটাই আমার জীবনের গুণিন বিদ্যার শেষ কাজ হবে। এই আব্দুল কাদের মিয়া এই কাজের জন্য আব্দুলকে ভালো টাকা দিতে রাজি হয়, কিন্তু আব্দুল বলে না, এই কাজের জন্য আমি কোনো টাকা নিতে পারবো না, কারণ এই টাকা খেলে
আমাদের আরও ক্ষতি হতে পারে। এই আব্দুলের ভেতরে আসলে অনেক অনুশোচনা কাজ করে আসছিল তখন, বা আগে থেকে কাজ করছিল, তখন আর বেশি করে কাজ করছিল। উনি জীবনে কত বড় বড় পাপ করেছেন, ভুল কাজ করেছেন, সেটা আসলে উনি বুঝতে পেরেছিলেন। উনি নামাজ কালাম পড়তো আর আল্লাহর কাছে তার জীবদ্দশায় এই জঘন্য পাপের জন্য ক্ষমা চাইতেন। আব্দুল কাদের মিয়াকে বলেন, কাদের, আমি তোর কাজটি করব, কিন্তু কতটা সফলতা আসবে আমি জানি না, কারণ আমার বয়স হয়ে গেছে, এখন আমি আগের মতো সব কিছু মনে রাখতেও পারি না। আমি তো লেখাপড়া ওরকম জানি না, সব কিছু মুখস্থ বিদ্যা। বয়স হওয়ার কারণে অনেক জিনিস আমি ভুলে যাই, অনেক কিছু ওলটপালট হয়ে যায়, তবে আমি চেষ্টা করব। কাদের মিয়াকে আব্দুল বলেন, ঘোড়দৌড় যেদিন হবে তুই তার আগের দিন রাত্রে আমার বাড়িতে আসবি, এখন যা। আব্দুল কাদের মিয়া বাড়িতে চলে যান। আব্দুলের কথা মতো ঘোড়দৌড়ের আগের দিন রাত্রে এই আব্দুল কাদের মিয়া আব্দুলের বাড়িতে এসে হাজির হন। আব্দুল তাকে একটা কৌটাতে একটু সিঁদুর দিয়ে বলেন এটা ঘোড়ার মাথায় দিতে, আর একটা লাল ফিতা কাদের মিয়াকে দিয়ে বলেন যে এটা ঘোড়ার গলায় ঝুলিয়ে দিতে ঠিক দৌড়ের আগে, বাকিটা উনি দেখবেন। তো কাদের মিয়া চলে যায়, আব্দুলের কথা মতো কাজ করেন। আব্দুলের বাড়ি থেকে 200 থেকে 300 মিটার দূরে হলো সেই ঘোড়া দৌড়ের মাঠ। ওখানেই ওই গ্রামের ষাঁড়ের লড়াই, ঘোড়দৌড়, কাবাডি খেলা, ফুটবল খেলা, সব বিভিন্ন প্রতিযোগিতা তখন অনুষ্ঠিত হতো। পরদিন সকালে প্রতিযোগীরা তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে মাঠে হাজির হতে থাকেন। আব্দুল কাদের মিয়া তার ঘোড়া নিয়ে হাজির হন। আব্দুলের দেওয়া সিঁদুর আর ঘোড়ার মাথায় তো লাগানোই ছিল সেই সিঁদুর, আর সেই ফিতাটাও গলায় তো বেঁধে দেওয়া হয়েছে ঘোড়ার। তো বেলা 12টার আগেই সকল প্রতিযোগী তার ঘোড়া নিয়ে ময়দানে হাজির। ওই গ্রাম থেকে 2-3 গ্রাম পরে একজন কবিরাজ ছিল, সেও ছিল বেশ নাম করা একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। তাকে মোটামুটি সবাই কম বেশি চিনত, কাদের মিয়াও তাকে চিনত। কাদের মিয়া একটা ঘোড়ার কাছে ওই কবিরাজকে দাঁড়ানো দেখে চমকে ওঠেন। কাদের মিয়া বুঝতে পারেন যে এই কবিরাজকে তো কেউ হায়ার করে নিয়ে আসছে, সেও তো আজকে তার বিদ্যা প্রয়োগ করবে। তাহলে কি কাদের মিয়ার আশা ভরসা মাটিতে মিশে যাবে? কাদের মিয়া কি করবে বুঝতে পারছে না, খুব টেনশনে পড়ে যায় সে। কয়েক রাউন্ড শেষ হয়, সে সব রাউন্ডে ওই কবিরাজের ঘোড়া, মানে কবিরাজ যে ঘোড়ার সাথে আসছে সেটাকে কেউ হারাতে পারে না। বেলা 4টায় শুরু হবে আর কি ফাইনাল রাউন্ড। কাদের মিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কবিরাজ যে ঘোড়ার সাথে এসেছে ওই ঘোড়ার মালিক ঘোষণা করে তার ঘোড়াকে যদি কেউ হারাতে পারে তাহলে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। ওই সময়ে 2000 টাকা মানে কিন্তু অনেক টাকা। এই কথা শুনে কাদের মিয়া আরও ভেঙে পড়ে। কাদের মিয়া তার ঘোড়াটাকে তার সাথে আসা একজনের কাছে দিয়ে আব্দুলের বাড়িতে চলে আসেন। যেহেতু মাঠ থেকে 200 থেকে 300 মিটার দূরেই আব্দুলের বাড়ি, কাদের মিয়া আব্দুলের বাড়িতে এসে মাঠে কি হচ্ছে, কবিরাজ আরেকটা যে কবিরাজ সে ঘোড়ার সাথে আসে, সব বিষয় আসলে খুলে বলেন আর কি। এসব শুনে আব্দুল একটু চিন্তিত হয়ে পড়েন। কাদের মিয়া বলেন যে চাচা আপনি মাঠে চলেন, আপনি কিছু একটা করেন, এভাবে যদি হেরে যাই তাহলে মনকে আসলে বোঝ দিতে পারবো না, বড় আশা নিয়ে আসছিলাম আপনার কাছে। আব্দুল কিছু সময় চুপ থাকেন, তারপর বলেন চল আমিও মাঠে যাব। দুজনে হাঁটতে থাকেন এবং অল্প সময়ের মধ্যেই মাঠে পৌঁছান তারা। মাঠের শুরুতে কয়েকটা খেজুর গাছ ছিল। এই আব্দুল হঠাৎ সেই খেজুর গাছের গোড়ায় বসে পড়েন। তিনি বলেন, আমি মাঠের মাঝখানে যাব না, আমি এখানে বসে কাজ করব, চিন্তা করিস না। আমি আমার সারা জীবন যত বিদ্যা শিখেছি আজ তার শেষ দেখে ছাড়ব। আমি কোনোদিন কোনো বিদ্যা প্রয়োগ করে মূল স্পটে হাজির হই নাই, আজ জীবনের শেষ কাজে আমাকে স্পটে হাজির হতে হয়েছে। তুই যা, তোর ঘোড়াকে প্রস্তুত কর, বাকিটা আমি করব। কাদের মিয়া কিছুটা আশা নিয়ে ঘোড়ার কাছে যান, কিন্তু তিনি কি হবে সেটা আসলে বুঝতে পারছিলেন না। একটা সময় ফাইনাল রাউন্ড শুরু হলো, ঘোড়া দৌড়াচ্ছে। কয়েকবার যখন ঘুরলো তখন ওই কবিরাজের ঘোড়াটি ছিল সবার আগে। কাদের মিয়া বুঝতে পেরেছেন যে তিনি আর জয়লাভ করতে পারবেন না, কিন্তু তিনি কল্পনা করতে পারেননি যে তার জন্য কি চমক অপেক্ষা করছে। 5 থেকে 6 বার ঘোড়ার পরই হঠাৎ করে আচমকা তার ঘোড়া দৌড়ের গতি অনেক বাড়িয়ে দেয়, এবং এত সময় যে তার ঘোড়া যেভাবে দৌড়াচ্ছিল এখন সেভাবে আর দৌড়াচ্ছে না, আরো বেশি জোরে দৌড়াচ্ছে, এত জোরে দৌড়াচ্ছে যে সেটা বিশ্বাস করা কঠিন তার কাছে। দৌড়াতে দৌড়াতে শেষ ঘোড়ার সময় কাদের মিয়ার ঘোড়াটি কবিরাজের ঘোড়াকে পেছনে ফেলে দেয় এবং জয়লাভ করে। এটা দেখে যত মানুষ ছিল সবাই তো একদম হতবাক হয়ে যায়। ওই কবিরাজ নিজেও বোকা সেজে গেছে, বিষয়টা আসলে কি ঘটলো ঘোড়ার মালিকও বুঝতে পারছে না কি হলো, কিন্তু কাদের মিয়া জয়লাভ করে উল্লাস করছে। সে তার পুরস্কার বুঝে নিয়ে আব্দুলের বাড়ির দিকে রওনা হয়। কিছুটা যাওয়ার পর ওই খেজুর গাছের কাছে এসে দেখে আব্দুল মাটিতে বসে আছে। দেখে মনে হচ্ছিল সে হাঁফাচ্ছে, সে কোনো কথা বলতে পারছিল না।
কাদের মিয়া সহ তার সাথে থাকা লোকজন মিলে আব্দুলকে ধরে তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে পৌঁছে দিয়ে কাদের মিয়া চলে যান। কিছু সময় পর আব্দুল কিছুটা স্বাভাবিক হন। সেই ঘোর দৌড়ে জিহাদ চাচা উপস্থিত ছিলেন। জিহাদ চাচা পরদিন আব্দুলের কাছে এসে জানতে চান কাদের মিয়া এই যে ঘোড়া নিয়ে আসছিলেন, কাদের মিয়ার ঘোড়া যে জয়লাভ করলো এটাতে তার কোনো হাত আছে কিনা। তখন আব্দুল বলে, ভাতিজা, হ্যাঁ, এটা আমি করেছি। কাদের আমার কাছে আসছিল। তারপর কিভাবে কি করেছে বিষয়টা জিহাদ চাচাকে খুলে বলে এবং এটাও বলে এটাই তার জীবনের শেষ গুণিন বিদ্যার কাজ ছিল। সে জীবনে কখন আর এই কাজ করবে না, যতদিন বেঁচে থাকবে আল্লাহর কাছে তার পাপের জন্য ক্ষমা চাইবে। এভাবে কেটে যায় আরও অনেক বছর। 2000 সালের কথা। তখন জালালের বাগানের পাশে দুই একটি বাড়ি হয়েছে বা হচ্ছে এমন একটা অবস্থা আর কি। জালালের বাগানের চারপাশে মানুষের আনাগোনা কিছুটা বেড়েছে। একদিন রাত্রে জিহাদ চাচা বাড়িতে ফিরছিলেন দোকান থেকে। জালালের বাগানের পাশে বাড়ি করেছে ফজলু নামে একজন ব্যক্তি। ওই দিন আবার ফজলু বিয়ে করেছে। জিহাদ চাচা যখন জালালের বাগানের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন তখন দেখে ফজলুর বাড়ি থেকে একটা মহিলা লাল শাড়ি পরা সে রাস্তা পার হয়ে জালালের বাগানের দিকে ঢুকলো। তখন জিহাদ চাচা মনে করেছে নতুন বউ, মনে হয় বিয়েতে রাজি ছিল না, তাই গলায় দড়ি নিতে এত রাত্রে বাগানে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে তিনি ভুলেই যান যে অনেক বছর আগে এই বাগানে শাড়ি পরা এক অশরীরীকে দেখে তিনি ভয় পেয়েছিলেন। এটা তার আসলে সময় মাথায় ছিল না। জিহাদ চাচা ওই শাড়ি পরা মহিলার পেছন পেছন হাঁটতে থাকেন। ফজলু ছিল সম্পর্কে জিহাদ চাচার চাচাতো ভাই। তো ওই জিহাদ চাচা ওই শাড়ি পরা মহিলাকে পেছন দিক থেকে বলছে, ও ভাবি, ও ভাবি, এত রাত্রে কোথায় যাও? বাড়ি ঝামেলা হয়েছে বুঝতে পারছি, তুমি আমার সাথে চলো, আমি গিয়ে তোমাকে দিয়ে আসি। এই কাজ করো না, সারা জীবন সামনে পড়ে আছে। কিন্তু শাড়ি পরা মহিলাটি কোনো কথা বলে না, সে হাঁটতে থাকে। জিহাদ চাচাও এইভাবে ভাবিকে ডাকতে থাকে। এভাবে হাঁটতে হাঁটতে জিহাদ চাচা বুঝতেই পারেনি যে সে মনের অজান্তে জালালের বাগানের মাঝখানে চলে এসেছে। জালালের বাগানের মাঝখানে একটা বেতের ঝোট ছিল। ওখানে আসলে জিহাদ চাচা ওখানে যখন এসেছেন জিহাদ চাচা তখন বুঝতে পারেন যে উনি কোথায় এসেছেন। তিনি তখন দাঁড়িয়ে পড়েন। শাড়ি পরা মহিলাটিও তখন দাঁড়িয়ে পড়ে। তখন মহিলাটি জিহাদ চাচার দিকে ফিরে তাকায়। তার মুখ দেখে জিহাদ চাচার পিলে চমকে যায়। সে মনে মনে ভাবে এত সময় ভাবি ভাবি বলে বা ডেকে বা ভাবি ভেবে সে কিসের পিছনে এতক্ষণ আসলো। সে তো এখন বড় বিপদে পড়ে গেছে, আর বাড়িতে ফিরতে পারবে কিনা সে বুঝতে পারছে না। মহিলাটির মুখটা ছিল ঝলসানো, চোখ ছিল একটা, তাও সেটা কপালের দিকে, আর চুলগুলো ছিল সাদা। তখন শাড়ি পরা অশরীরটা বলে ওঠে, আমার মাটি আমাকে ফিরিয়ে দে। তখন জিহাদ চাচা ভাবে কিসের মাটির কথা বলছে। ভয়ানক পিশাচটি জিহাদ চাচাকে ধমকাতে থাকে আর বলে, আমার মাটি আমাকে ফেরত দে। তখন জিহাদ চাচা ভয়ে ভয়ে বলে, কিসের মাটি? তখন ওটি বলে ওঠে, অনেক বছর আগে এক রাত্রে তুই শ্মশানের মাটি নিয়ে আসছিলি। শ্মশানে যেখানে দাহ করে সেখান থেকে তুই মাটি এনেছিলি। সেই জায়গায় তার আগের দিন দাহ করা হয়েছিল। মাটি ফেরত দে, না হলে তোকে এখন মরতে হবে। এতদিন সুযোগে ছিলাম, কবে তোকে পাবো, আজ সেই সুযোগ চলে এসেছে। এসব বলে বিকট শব্দ করে হাসতে থাকে। হঠাৎই জিহাদ চাচার হাতে থাকা হারিকেন ধপ করে বন্ধ হয়ে যায়। তখন পিশাচটি সজোরে জিহাদ চাচাকে একটা চর মারে। এই চর খেয়ে জিহাদ চাচা 3 থেকে 4 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে। জিহাদ চাচা 6 ফিটের একজন মানুষ, শরীরও মোটামুটি ভালো, তাও পিশাচের এক চর এসে 3 থেকে 4 হাত দূরে গিয়ে পড়ে। জিহাদ চাচা খেয়াল করেন আশেপাশের অন্ধকারে মনে হচ্ছে হাজার হাজার লাল চোখ তার দিকে তাকিয়ে আছে, আর ওই পিশাচটি তার সামনে দাঁড়িয়ে আছে। জিহাদ চাচা কোনো রকমে উঠেই দৌড়াতে থাকে। কোন দিকে দৌড়াচ্ছে, কত সময় দৌড়াচ্ছে সেটা উনি বলতে পারেন না। তার চিন্তা একটাই, এখান থেকে বের হতে হবে, তা না হলে ওরা ছিঁড়ে খেয়ে ফেলবে তাকে। দৌড়াতে দৌড়াতে যখন জালালের বাগানের শেষ প্রান্তে, তখন তার কানে কে যেন ফিসফিস করে বলে ওঠে, আবার দেখা হবে, পালাতে পারবি না, আমার মাটি আমাকে ফেরত দে, আমার মাটি আমাকে ফেরত দিতেই হবে। এটা বলে জিহাদ চাচার পিঠে জোরে একটা লাথি মারে ওই পিশাচটি। এক লাথি খেয়ে বাগান থেকে বের হয়ে 8 থেকে 10 হাত দূরের একটা মাটির ঢিবির উপর জিহাদ চাচা পড়ে যান। জোরে জোরে ও মা গো, বাবা গো, কে কোথায় আসো, বাঁচাও বলে চিৎকার দিতে থাকেন। একটা পর্যায়ে উনি সেন্সলেস হয়ে যান। ওখান থেকে দূরে একটা বাড়ি ছিল, তারা ওই চিৎকার শুনতে পান। তখন বুঝতে পারেন যে বাগানের দিকে কেউ বিপদে পড়েছে, কারণ গ্রামের সবাই ওই বাগান সম্পর্কে অবগত। এখন তো চারদিকে বেশ কিছু বাড়িটা হয়েছে, এই কারণে মূলত তারা শুনতে পেরেছিলেন। তারা বাড়ি থেকে বের হন। খুঁজতে খুঁজতে তারা দেখেন যে জিহাদ চাচা জালার বাগান থেকে
কয়েক হাত দূরে পড়ে আছে। তারা তাকে ধরে নিয়ে বাড়িতে পৌঁছে দেন। পরদিন সকালে জিহাদ চাচার হুঁশ ফেরে। তখন তিনি তার পরিবারকে বিষয়টা খুলে বলেন। 3 মাস জ্বর ছিল সেবার জিহাদ চাচার। এরপর উনি সুস্থ হন। একদিন জিহাদ চাচা আব্দুলের কাছে গিয়ে তার সাথে এই ঘটনাটি শেয়ার করেন। তখন আব্দুল বলে, জিহাদ, তোকে আমি আগে থেকে সাবধান করেছিলাম। শ্মশান থেকে একটা ভয়ঙ্কর পিশাচ তোর পিছু নিয়েছে, তুই সাবধানে থাকিস। আমার এখন বয়স হয়েছে, আমি এখন এসব অনেক ভয় পাই। রাত্রে মাঝে মাঝে বিভিন্ন জিনিস স্বপ্নে এসে আমাকে হুমকি ধামকি দেয়। যেহেতু তোর কাছে মাটি চেয়েছে, সুযোগ পেলে পিশাচটি তোকে আবার আক্রমণ করবে, তুই সাবধানে চলাফেরা করিস। জিহাদ চাচা বাড়িতে চলে যান। এভাবে দিন কেটে যায়। আব্দুল দিন দিন বয়সের ভারে আসলে শুকিয়ে যেতে থাকেন। অনেক বয়স হয়ে গিয়েছিল তার। শেষ বয়সে এসে তার শরীর বিভিন্ন জায়গায় যন্ত্রণা হতো। এত যন্ত্রণা হতো যে তার চিৎকারে আশেপাশের মানুষও ভয় পেত। একটা সময় তার শরীরের এমন অবস্থা হয় যে তার শরীরের দিকে তাকালে মনে হতো তার হাড়গোড়গুলো পাটখড়ির মতো, আর পাটখড়ির উপরে তার চামড়াগুলো শুকিয়ে একদম ঘুচিয়ে গেছে। শরীর বিভিন্ন জায়গায় পচন ধরেছিল, ঘা পাঁচড়ায় ভরে গিয়েছিল। এভাবে কষ্ট পেতে পেতে একটা সময় সে মারা যায়। সে এক করুণ পরিণতি। তার কবর দেওয়া হয়। তবে মৃত্যুর পূর্বে উনি নামাজ কালাম পড়তেন, আল্লাহর কাছে ওনার পাপ কাজের জন্য তওবা করেছিলেন। এর কয়েকদিন পর জিহাদ চাচার বাবাও জালালের বাগানে পিশাচের সাথে লড়াই করে ভুগতে ভুগতে মারা যান। জিহাদ চাচাদের দোকান এখনও আছে ওই জালালের বাগানের পাশে, কিন্তু সেই দোকানে কেউ বসে না। তার বাবার বানানো দোকান ঘরটা সেখানেই পড়ে আছে। জিহাদ চাচা মাঝে মাঝে স্বপ্নে দেখেন একটা বিশাল দানব তার সামনে এসে দাঁড়িয়ে আছে। তার কপালে একটা চোখ। সে বলছে, আমার মাটি আমাকে ফেরত দে, তা না হলে তোকে ভুগতে হবে। জিহাদ চাচা এই স্বপ্ন দেখে সবসময় আতঙ্কে থাকেন। জিহাদ চাচা কৃষি কাজ করে সংসার চালান, তাই তিনি একবার ফরিদপুর অঞ্চলে কৃষক হিসেবে ধান কাটতে যান। 1 মাসের সফর। ওই এলাকা থেকে 10 থেকে 12 জনের একটা দল ফরিদপুরের কোনো একটা নদীর চরে ধান কাটার কৃষক হিসাবে যান। সেই দলে জিহাদ চাচাও ছিলেন। তো একদিন সকালে মহাজনের বাড়ি থেকে জিহাদ চাচারা 10 থেকে 12 জন মহাজনের ধানের জমির উদ্দেশ্যে রওনা হন। নদীর চরে যেহেতু ধানি জমি, তো সেখানে যেতে নদীর একটু চর জেগেছে। সেখানে হাঁটু পানি, নিচে বালি দেখা যাচ্ছে। হাঁটু পানি আর স্বচ্ছ পানি, তো বালি দেখা যায়, তো সেটা পার করে যেতে হবে। ওই পানির ভিতর দিয়ে হেঁটে যেতে হবে। তো তারা হাঁটা শুরু করে। হাঁটু পানির ভেতর দিয়ে হাঁটছে, সবাই আগে হাঁটছে, জিহাদ চাচা পেছনে। পানি দিয়ে হাঁটতে হাঁটতে যখন মাঝামাঝি এসেছে তারা, তখন একটা বড় মাছ জিহাদ চাচার গায়ের উপর লাফিয়ে ওঠে। হঠাৎ হাঁটু পানিতে বড় মাছ লাফিয়ে ওঠায় জিহাদ চাচা অনেক ভয় পেয়ে যান এবং পানিতে পড়ে যান। মাছটি ছিল কুচকুচে কালো এবং বিশাল আকৃতির। জিহাদ চাচা যখন পানিতে পড়ে যায় তখন একটা বিকট শব্দ শুনতে পায়। তখন আবারও তাকে বলে ওঠে, আমার মাটি আমাকে ফিরিয়ে দে, আমি মাটি চাই, আমার মাটি আমাকে না দিলে তোকে মরতে হবে। তোকে তো অনেক আগেই মেরে ফেলতাম, কিন্তু আমার মাটি তো লাগবে। তোকে মেরে ফেললে মাটি পাবো কিভাবে? তুই ছাড়া এই মাটি তো কেউ দিতে পারবে না, আমার মাটি আমাকে ফেরত দে। জিহাদ চাচা পানিতে পড়ে যাওয়ার সময় চিৎকার দিয়ে ওঠেন। তখন আশেপাশে তাকে কৃষকরা পেছনে তাকিয়ে দেখেন জিহাদ চাচা হাঁটু পানিতে পড়ে গেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাকিরা কেউ তাকে দেখছে, কিন্তু ওই মাছটাকে কেউ দেখতে পায়নি। সবাই জিহাদ চাচাকে ধরে উঠান। তখন বিষয়টা জিহাদ চাচা তাদেরকে খুলে বলেন। তখন জিহাদ চাচা অসুস্থতা অনুভব করেন। তারা জিহাদ চাচাকে ধরে মহাজনের বাড়িতে পাঠিয়ে দেন। ওই দিন দুপুর থেকে জিহাদ চাচার জ্বর আসে। অবস্থা বেগতিক দেখে তার সাথে থাকা কৃষকদের মধ্যে থেকে একজন তাকে নিয়ে তার বাড়িতে আসেন এবং বাড়ির সবাইকে বিষয়টি খুলে বলেন। জিহাদ চাচাকে কবিরাজ দেখানো হয়। অনেকদিন জ্বরে তো ভুগেছিলেন। জ্বরে ভোগার পর জিহাদ চাচা কিছুটা সুস্থ হন। একটা পর্যায়ে পুরোপুরি সুস্থ হয়ে যান। এখনো মাঝে মাঝে জিহাদ চাচা সেই দানবটাকে স্বপ্নে দেখেন। সে স্বপ্নে এসে হুমকি দেয় তার মাটি যেন তাকে ফেরত দেওয়া হয়, তা না হলে তাকে মরতে হবে। এরপর থেকে এখন অবধি তার সাথে ওই পিশাচের সরাসরি আর দেখা হয়নি, কিন্তু স্বপ্নে এসে সে জিহাদ চাচাকে এখনো হুমকি দিয়ে যায়। জিহাদ চাচা খুবই সাহসী মানুষ, কিন্তু তারপরেও মানুষ একটা জায়গায় গিয়ে আর পেরে ওঠে না অলৌকিক শক্তির কাছে। বিশেষ করে তার মধ্যে যদি পাপ বোধ থাকে, তার মধ্যে যদি সততা না থাকে, তার মধ্যে যদি দুর্বলতা থাকে, কারণ এখানে তো আসলে তার মধ্যে দুর্বলতা ছিল, পাপ বোধ ছিল। জিহাদ চাচা অপেক্ষা করে আছেন কবে তার সাথে আবার দেখা হবে, কিন্তু তিনি চান যেন ওই পিশাচের সাথে তার দেখা না হয়, কারণ যে কোনো সময় তার সাথে দেখা হতে পারে। তবে এখনো দেখা হয়নি। এমনও হতে পারে সেই পিশাচের সাথে দেখা হলে ওই দিনই হবে জিহাদ চাচার জীবনের শেষ দিন। তাই সেই বিষয়টি ভুলতে না পারলেও ভুলে থাকার চেষ্টা করেন। একটা অজানা আতঙ্ক সবসময় তার মনের ভিতরে কাজ করে। তবে
ওই মাটিটা তো এখন তার কাছে আর নাই। কি করবেন? এটা তো আর ফেরত দেওয়া সম্ভবও নয়। এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আমি আহমেদ উমর। আজকে প্রথমবারের মতো একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটা শুনেছি আমার বন্ধু নিলয়ের কাছ থেকে। আমি ঘটনার চাক্ষুষ সাক্ষী না হলেও আমি ওকে চিনি, তাই আমার বন্ধু যেভাবে বলছে ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। সাইম ভাই আমাদের এলাকার বড় ভাই। উনি বেশ টিপটপ এবং পরিপাটি একজন মানুষ। আমাদের অনেকের কাছে যা পরিপাটি, কিছু মানুষের কাছে তা আবার মেয়েলিপনা। ভাইয়া সচরাচর কথা বলার সময় কিছুটা ততলিয়ে কথা বলতেন। রাগের মাথায় কথা বলতে গেলে হাত ঝাঁকিয়ে কথা বলতেন। আসলে ভাইয়া তার কলেজ জীবনে ড্যান্স ক্লাবের একজন পদধারী লোক ছিলেন। আমরা 4-5 জন ভাইয়ার খুব কাছের মানুষ ছিলাম। ভাইয়ার সাথে বেশ ভালো একটা সম্পর্ক ছিল আমার এবং আমাদের। সে কারণেই অবাধ যাওয়া আসা ছিল ভাইয়ার বাসায়। একদিন আন্টি আমাদের সবাইকে ডেকে পাঠান তাদের বাসাতে। আমরা রওনা দিলাম। আন্টিকে দেখলাম আমাদের জন্য রান্না বান্না করছেন। আমরা তো মহা খুশি। ভাইয়া আমরা সবাই একসাথে খেতে বসলাম দুপুরে। বিকেলে ঝুম বৃষ্টি। আমরাও চুপ করে বসে আছি আন্টির বাসায়। এমন অবস্থায় হঠাৎ ভাইয়ার রুম থেকে চিৎকার পাওয়ার শব্দ। আমরা আন্টির দিকে তাকাতে গেলে তিনি আরো বিমর্ষ হয়ে গেলেন। বারবার আন্টিকে বলছি কি হয়েছে বলেন, কিন্তু উনি কিছু বললেন না, বারবার এড়িয়ে গেলেন। আমরাও চলে যাই। এভাবেই কেটে যায় কয়েকটা মাস। সবার সাথে সবসময় দেখা হয় না। এর মাঝেই একদিন দেখা হলো ভাইয়ার সাথে। ভাইয়ার শরীর আরো শুকিয়ে গেছে, মুখ মলিন হয়ে গেছে, কেমন যেন ভীত ও সন্তুষ্ট দেখাচ্ছিল তাকে। এই যেমন ধরা যাক কোথাও ট্রান্সমিটার ব্লাস্টের শব্দ হলো, উনি ভয় পেয়ে কাঁদতে শুরু করলেন রীতিমতো। সায়েম ভাইয়ের এমন পরিবর্তন যে শুধু আমাদের চোখেই পড়ছে বা তা নয়, এলাকায় তার বয়সী যারা ছিলেন তারা তাকে রীতিমতো অপমান করতেন। তবে আমাদের ভাই এমন ছিল না। গত 1 বছরের এমন পরিবর্তন কিভাবে আসতে পারে একজন মানুষের, এটা কোনোভাবে আমাদের মাথায় আসে না। অবশেষে আন্টিকে একদিন আমরা সবাই জেরা করে বসি। আর সাথে এটাও বলি, যদি সত্য ঘটনা না বলেন তাহলে ভাইয়ার ক্ষতি হতেই থাকবে। একদিন দেখবেন বড় একটা ক্ষতি হয়ে গেছে। কাঁদো কণ্ঠে আন্টি বলা শুরু করলো। কথাটা বেশি দিন আগের না, যখন তিনি ইউনিভার্সিটিতে পড়তেন, তখন সবে মাত্র ভর্তি হয়েছেন তখনকার ঘটনা। নতুন নতুন বন্ধু মহল, ঘুরতে যেত সবাই মিলে। আন্টি বলছিল আমাকে এসেও মাঝে মাঝে ছবি দেখাতো, যে দেখো তো কেমন। তো একদিন আমাকে এমন একটা ছবি দেখাতে নিয়ে বলছিল, মা দেখো তো মেয়েটা কেমন। আমি বললাম ভালোই তো। তার মা বলছে ভালোই তো। তো তার মার কথা শুনে হাসছিল আর ছবি দেখাচ্ছিল। তার মাও বুঝে গেছিল আর হাসির কারণ। তবে তিনি বললেন যে আমি মা হয়ে যা খেয়াল করলাম তা হলো ও কেমন যেন অগোছালো হয়ে যাচ্ছে দিন দিন। ও ঠিকমতো খায় না, ও ঘুমায় না, দরজা বন্ধ করে একা একা হাসে, একা একা গান গায়, একা একা কথা বলে। আমি ওকে সারাদিন যা যা বলি ও যেন কাকে সেগুলোই বলে দরজা বন্ধ করে। মাঝে মধ্যে কান্নার শব্দ শুনতে পাওয়া যেত ওর ঘর থেকে। পরে যখন ওকে জিজ্ঞেস করা হতো কিছুই বলতো না। জানো, আমার ছেলেটা না কখনো আমার কাছে কিছু লুকাতো না, কিন্তু কেমন যেন হয়ে যাচ্ছিল দিন দিন, হঠাৎ করেই হয়ে গেল। অমন পুরুষের কণ্ঠ কেমন যেন দিন দিন বদলে যাচ্ছিল। কথার মধ্যে কেমন যেন অগোছালো একটা ভাব। তার মধ্যে কিছুদিন পর ওর ভীষণ জ্বর আসে। জ্বর আসার পর আরও কেমন কেমন ঘটনা ঘটতে থাকলো। ওর জ্বর আসলে আমি ওর জন্য সব করতাম। জ্বর আসলে ওর মালটার জুস খেতে পছন্দ করতো খুব। আমি সচরাচর এটা বানাই দিতাম। কিন্তু ছেলে হঠাৎ করে আমার কাছে আর আবদার করতো না। খেয়াল করলাম ওর রুমে অনেক মালটার খোসা। যে ছেলে কোনোদিনও বানায়নি সেই ছেলের ঘরে এসব দেখে আমি অবাক হলেও তেমন কিছু বলিনি। একদিন শুক্রবারের নামাজে না গিয়ে দরজা আটকে বসেছিল ঘরে। তো নামাজে যাচ্ছে না, ঘরের এত বড় একটা ছেলে। আমি চিৎকার চেঁচামেচি শুরু করি, কিন্তু আমি রাগারাগি করেও সেদিন নামাজে পাঠাতে পারিনি।
ভেবেছিলাম জ্বর কাটিয়ে উঠেছে মাত্র, হয়তো একটু অসুস্থ, তাই যাচ্ছে না। নিজেকে এসব বলে সান্ত্বনা দিচ্ছিলাম, তাই কিছু বলিনি। তবে সেদিন বিকেলে ঘুম থেকে ওঠার পর ওর গালে বেশ কিছু আঁচড়ের দাগ দেখতে পাই। সাইমকে জিজ্ঞেস করলে বলে, জানি না আম্মু, কিছুদিন হলো কিছু বুঝতে পারছি না, আমার পেটেও এমন দাগ দেখেছি। আমি তখন কিছু না বলে বাইরে ঘুরে আসতে বলি, যেন একটা হালকা লাগে ওর। তবে বাইরেও যেতে চাইতো না। সেদিন রাতেই খাবার খেতে বসে যখন হঠাৎ করে চিৎকার করলো, এবং চিৎকার করে না খাবারটা ছুঁড়ে ফেলল। আমি জিজ্ঞেস করলাম, কেমন যেন আমতামতা করে বলছিল, মাছের মধ্যে অনেক পোকা, খেতে পারবো না। মানে সে মাছের মধ্যে অনেক পোকা, সে খেতে পারবে না। সে পোকা দেখতে পেয়েছে, সে আর ঝোলের বদলে রক্ত দেখছে। সে ঝোল না, সেখানে রক্ত। তার 1 সপ্তাহ পরের কথা, ছাদে বসে বসে গান করছিল। আমি ছাদে গেলাম, মানে তার মা বলছে আমি ছাদে গেলাম, আর অমনি গান বন্ধ করে সে নিচে নেমে গেল রাগের চোটে। আমি দেখি ওর হাত থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। জিজ্ঞেস করায় অবাক হয়ে নিজেই প্রথমবার দেখলো, এমন ভাব করতে লাগলো আমাকে প্রথম দেখছে। এসব অবিচ্ছিন্ন ঘটনার সমাপ্তি হলো ওর ঘরে ওর পোষা বিড়ালটাকে মরা দেখতে পেয়ে। একদিন সকালে ঘর গোছাতে গিয়ে দেখি বিড়ালটা খাটের সামনে মরে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল 3-4 দিন আগেই মরেছে। গন্ধ না ছড়ানোর জন্য কি করেছে জানেন? সেন্টের বোতল ভেঙে ছিটিয়ে দিয়েছে। আমি হতভম্ব দেখে আমি ভয় পেয়ে যাই। ভয় পেয়ে ওর বড় মামাকে জানাই। আমার ভাইকে জানানোর পর সে একদিন এক ইমামের নাম্বার দেয়। আমি কল করে ইমাম সাহেবের সাথে কথা বলি। উনি আমাদের বাসায় আসতে চান। পরের সপ্তাহে আসার কথা জানিয়ে দিলেন। পুরো সপ্তাহে ও ঠিক ছিল, তবে ইমাম সাহেব আসার আগের রাতে ওর পাগলামিটা কেমন যেন ডিফারেন্ট হয়ে গেল। ও পাগলামি করতে লাগলো, ও জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। আমি থামাতে না পেরে দোয়া পড়া শুরু করলাম। আমার দোয়া শুনে সে আরো রেগে উঠতে লাগলো। আমাকে বলল, কার জন্য পড়ছিস? ওর জন্য। ঠিক তখনই ইমাম সাহেবের কল আসে। ইমাম সাহেব বললেন উনি নাকি এই কাজটা করতে পারবেন না, আর আমাদের বাসায় উনি আসতেও পারবেন না। এই কাজটা হাতে নেবার পর নাকি তার সাথে কিছু ঘটেছে, যার পক্ষে সঠিক ব্যাখ্যা তার জানা নেই। যেভাবেই হোক উনি এই কাজ করবে না, এটা জানিয়ে দিন, কল কেটে দেন। এভাবে আরও কয়েকদিন পার হয়। আবারও ইমাম সাহেবের কল আসে। উনি বললেন, আমি আপনাকে ফোন করে না পেয়ে সেদিন বাসায় গিয়ে দেখি আপনার বাসার দরজা বন্ধ। আমি শুনে চমকে উঠি, তাকে বাসায় আসতে বলি। ইমাম সাহেব বাসায় আসার পরে প্রথমেই সাইমের ঘরে যায়। গিয়ে দেখে সাইম বসে আছে একটা চেয়ারে, আরেকটা চেয়ারে পা মেলে বসে বলছে, এসেছেন আপনি? শেষ পর্যন্ত লোভীর মতো টাকা কামানোর ধান্দায় এসেই পড়লেন। ইমাম সাহেব ওর কথায় হাসলেন, কিছু বললেন না। ইমাম সাহেব আমায় ঘর থেকে বের হয়ে যেতে বললেন, আর নির্দেশনা দিলেন বাসায় অন্য যেন কেউ না ঢোকে। আমি পাশের ঘরে বসে দোয়া পড়ছিলাম। প্রায় ঘন্টা 3 পর ইমাম সাহেব আমায় ডাকলেন। 3 ঘন্টা, অনেক সময়। আমি ওনার সামনে যে দেখি ওনার গালে আঘাতের দাগ। আমি কিছু বলার আগেই উনি আমাকে চুপ করিয়ে দিয়ে ওনার কথা শুনতে বললেন। ইমাম সাহেব যা বলছিলেন তা হলো, কলেজে পড়ার সময় একটা মেয়ের সাথে সাইমের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটা চাকমা সম্প্রদায়ের হওয়ার কারণে অন্য ধর্মের ছিল। অল্প সময়ের মধ্যেই ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে দুজনের। একবার নাকি চট্টগ্রামে গিয়েছিল ওরা দুজনেই, গিয়ে একসাথে ঘোরাফেরা করে। তবে একদিন নিজেকে সামাল দিতে না পেরে ওদের মধ্যকার সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয়ে যায়। ঢাকায় ফিরে এসে মেয়েটা জানতে পারে সে অন্তঃসত্ত্বা। সায়েমকে জানালে সায়েম ওকে নানান ধরনের বাজে কথা শোনায় আর সম্পর্কের ইতি টেনে দেয়। যোগাযোগের চেষ্টা করার পরেও সায়েম কোনো উত্তর দেয়নি। আর পরীক্ষাও শেষ হয়ে যাওয়ায় মেয়েটির ব্যাপারে আর কোনো খোঁজ খবর সে রাখেনি। মেয়েটি শেষ অবধি এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে।
তবে সে সাইমকে ছাড় দিতে চায়নি, তাই নিজে মরে যাবার আগেই একটা ভয়ঙ্কর কালো জাদুর আশ্রয় নেয়। নিজের গায়ের রক্ত, চুল, কাপড়ের টুকরা, সাইমের চুল আর নখ দিয়ে কালো জাদু করে বসে মেয়েটা। তারপর এই জিনিসগুলা একটা শোল মাছের মুখে বেঁধে নিয়ে পানিতে ছেড়ে দেয়। আর তান্ত্রিককে নির্দেশনা দেওয়া হয় যে কোনো মতে যেন সাইম বেঁচে থাকতে না পারে, আর যতদিন সে বেঁচে থাকবে তার মন এবং শরীরে মেয়েদের মতো লক্ষণ যেন দেখা দেয়। ইমাম সাহেবের কথা শেষ হলে আমি যখন তাকে বললাম আমার ছেলেটির এখন কি হবে, ইমাম সাহেব বললেন, যদি এইসবের সমাধান করতে যাওয়া হয় তাহলে সায়েম তার জীবনে এমন কিছু হারাবে যার জন্য সারা জীবন তার যে যন্ত্রণা সহ্য করতে হবে। আপনি যদি চান তবে আমি কাউকে বলে ব্যবস্থা করে দেখতে পারি, তবে তা হবে কুফরি এবং অন্যায়। বাকিটা জীবন সে পিশাচের দাস হয়ে কাটাবে। তার আয়ুষ্কাল আল্লাহ নির্ধারিত, আল্লাহ যখন চাইবে তখন তার মৃত্যু হবে। তবে এইভাবে রাখতে চাইলে যতদিন সে বেঁচে থাকবে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে, আর এটাই হবে সে কালো জাদুর ফল। এসব কথা নাকি আন্টি কখনো কাউকে বলতে চায়নি। আমরাও শুনে বাড়ি ফিরে আসি। এরপর থেকে ভাইয়াকে বেশ ভয় ভয় করতো আমাদের। তার মধ্যে হুট করে মেয়েদের আচরণ লক্ষ্য করা যাচ্ছিল। এলাকার মানুষও তাকে খারাপ কথা বলতো। এমনিভাবে আরও 2টা মাস কেটে যায়। উনি ছিলেন বেশ অমানসিক কষ্টে। মানুষ তাকে পছন্দ করতো না, ইনসাল্ট করতো, বুলি করতো। এই অমানসিক কষ্টটা সহ্য করতে না পেরে তিনি নিজেই শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। অনেকেই জিনিসটাকে অন্যভাবে দেখতে পারেন, আমি জানি না আপনারা কে কেমন অনুভব করছেন। শুধু দেখবেন যে কালো জাদু কতটা খারাপ, আর মাঝে মাঝে আমরাও কালো জাদু থেকে বহুত খারাপ কাজ করে বসি। ওই যে শয়তানের ওয়াসওয়াসা, খারাপ বন্ধুকে আপনি যখন ভালো বানিয়ে নিজের সাথে রাখবেন, তার কথাতেই যখন চলবেন, তখন জিনিসটা এইভাবেই ধীরে ধীরে আপনাকে শেষ করে দেবে। আমি মাজিয়া মেজাবিন। আজকের ঘটনাটি সংগ্রহ করেছেন মায়াজ মাহিম। আমি আজ যে ঘটনাটি আপনাদের সামনে লিখছি সেটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে ঘটে যাওয়া ঘটনা, যেটি আমার নানুবাড়ি থেকে কয়েকটি গ্রাম পরেই। আর তাই আমি বলতে পারি ঘটনাটি 100% সত্য। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ আমি নিজেও এই ঘটনা শুনেছি আমার নানুবাড়ির মানুষের কাছ থেকে। আমি যে গ্রামের ঘটনা আজ লিখছি সেই গ্রামের নাম কেশবপুর। ঘটনাটা এখনও সেই গ্রামের মানুষের মুখে মুখে এবং সবাই জানে। এবং এই ঘটনা সম্পর্কে সেই জেলা বা বিভাগের নাম নাই বা বললাম। সেই কেশবপুর গ্রামে বাস করত এক লোক, নাম যার ছিল রমু। আর এই লোকটাকে কেন্দ্র করেই আসলে ঘটনা শুরু হয়। রমু লোকটা খুব একটা সুবিধার মানুষ ছিলেন না। এই রোড থেকে ধান্দা করে বাটপারি করে দিন চলত, আর যদি সহজ সরল কাউকে পেত তাহলে নিঃস্ব করে ছাড়ত। তার সংসারে ছিল তার স্ত্রী, 3 ছেলে আর একটা মেয়ে। তো তার ছেলেরা ছোটখাটো কাজ করত আর মেয়েটা পড়াশোনা করত। এদিক সেদিক ধান্দা করে রুমুর ভালোই দিন যাচ্ছিল, সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু একটা রাতের ঘটনা, সেদিন থেকে সব পাল্টে গেছে। সেই রাতটা ছিল জ্যোৎস্না রাত। গ্রামের 2জন লোক সেই রাতে তাদের বাজার থেকে ফিরছিল। সেই 2জন লোকের বাজারে মুদি দোকান এবং বিভিন্ন ক্রোকারিজের আইটেম ছিল, এবং তাই প্রায় সময় তারা গ্রামের বাইরে যেত এইসব মালামাল আনতে। সেদিনও তারা গ্রামের বাইরে গিয়েছিল এই দোকানের মালামাল কিনতে। তবে মালামাল কিনে দোকান থেকে ফিরতে ফিরতে সেদিন বেশ রাত হয়ে যায়। আর যেহেতু রাত বেশি হয়ে গেছে তাই তারা সড়ক ছেড়ে গ্রামের ভেতর দিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছিল, ভেতর দিয়ে রওনা দিয়েছে। তো গ্রামের বাড়িগুলো ভেতর দিয়ে একটু শর্টকাট রাস্তা হয়, 2 বাড়ির মাঝখান দিয়ে হয়, যেটার একটা অংশ রমুর বাড়ির পেছনে পড়ে। তারা 2জন হাঁটতে শুরু করে। তার রমুর বাড়ির পেছনে থাকা সরু রাস্তা ধরেই যাচ্ছিল গল্প করতে করতে। এক পর্যায়ে যখন তারা রমুর বাড়ির ঠিক পেছনে চলে আসে, হঠাৎ করে তাদের সামনে একটা ঝুলন্ত লাশ পড়ে ওঠে। তাদের সামনে চলে আসে একটা ঝুলন্ত লাশ। রমুর বাড়ির পেছনে থাকা রাস্তার পাশের আম গাছে বিবস্ত্র লাশটা তখন ঝুলছিল। বেশ ভয় পেয়ে যায় তারা। জ্যোৎস্না রাত, কিন্তু ভরা পূর্ণিমার আলো তখন ছিল না। তবুও স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কেউ বিবস্ত্র অবস্থায় ফাঁসিতে ঝুলে আছে। যেহেতু তারা গ্রামের মানুষ, রাত বিরাতে এমন অনেক কিছুই মানুষকে তারা ভয় দেখায়,
অনেক কিছুই দেখে। তাদের শুরুতে তারা ভেবেছিল হয়তো কোনো খারাপ কিছু জিন ভূতের সামনে তারা পড়েছে। তাই তাদের একজনের কাছে টর্চ ছিল, সে টর্চটা মারে যেন সেটা চলে যায়, আলো পেলে অনেক সময় চলে যায়। কিন্তু তারপরেও তারা যখন সেই ঝুলন্ত লাশের দিকে হাতের টর্চের আলোটা ফেলে, বুঝতে পারে এটা সত্যিই একটা লাশ, এটা কোনো অবয়ব না, এটা কিছু না। লাশ যেটা ছিল সেটা ছিল গাছের একটা ডালের সাথে ফাঁসি দেয়া, কিন্তু লাশের মাথাটা একদম উল্টো দিকে ঘোরানো। তারা দুজন আর সেই লাশের মুখের দিকে যেয়ে মুখ দেখার সাহস করতে পারেনি, তাই তারা দুজন সেখান থেকে বেশ জোরে জোরে ডাকাডাকি শুরু করে। আশেপাশের লোক যখন বেরিয়ে আসে, তারাও দেখে যে একটা লাশ ঝোলানো। যখন তারা অপর পাশে যায়, তখন তারা দেখে লাশটার চোখ দুটা খোলা, যেন কোটর থেকে চোখগুলোকে বের করে নেওয়া আছে। জিহ্বাটা ছিল ঝুলে একদম অলমোস্ট গলা পর ক্রস করে বুকের কাছাকাছি। গালে অসংখ্য আঙ্গুলের স্পষ্ট ছাপ, বোঝা যাচ্ছে খুব রাগে তার গালে অনেকগুলো চর থাপ্পড় মারা। পুরো মুখ আর শরীরে রক্তের ছোপ ছোপ দাগ, সারা গায়ে অসংখ্য আঁচড়ের দাগ। হাত পায়ের আঙ্গুলগুলো দেখে বোঝা যাচ্ছিল সেগুলোকে শক্ত হাতে মুচড়িয়ে ভেঙে রেখেছে। লাশটা অন্য কারো না, লাশটা রুমুর লাশ। বিভৎস একটা লাশ সেটা, চেহারা দেখা যাচ্ছে না লাশের মুখে। রাতে আর কেউ সাহস করে সেই লাশটা নামায় না। সবাই অপেক্ষা করে পরের দিন সকালে পুলিশ আসে, তারা লাশটা নামিয়ে পোস্টমর্টম করতে নিয়ে যায়। তো রমুর বাড়ির আশপাশের মানুষের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে। আর যেহেতু রমু ফাঁসি দিয়েছে, তার বডি একদিকে ঘোরানো, মাথাটা বডি থেকে একেবারে উল্টো করে ঘোরানো, তাই গ্রাম এটা নিয়ে বেশ একটা ভীতিকর এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ এক দুইটা কথা শুনলে আশপাশের গ্রামে দেখাতে রোটাতে ভিন্ন কথা হয়ে যায়। 2 দিন পর পোস্টমর্টেম শেষে লাশ গ্রামে আনা হলে বাধে আরেক কাণ্ড। যেহেতু রমু ভালো মানুষ ছিল না, আবার আরেক দিক দিয়ে সে ফাঁসি দিয়ে মারা গেছে, তাই গ্রামের লোক তাকে তাদের কবরস্থানে মাটি দিতে দেয় না, চাচ্ছিল না। এমনকি ইমাম সাহেবও জানাজা পড়ায়নি। একসময় নিরুপায় হয়ে রমুর লাশ গ্রামের একেবারে শেষের দিকে জমির কাছে কোনো রকম জানাজা ছাড়াই কবর দেওয়া হয়। এভাবে কয়েকদিন পর সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু একদিন সন্ধ্যায় গ্রামের একজনের একটা বাছুর হারিয়ে যায়। তো তিনি সেই বাছুরটা খুঁজতে খুঁজতে গ্রামের শেষ মাথায় চলে আসে। ধানের যে জমি ছিল, ধানি জমি, সেদিকে চলে যায়। তো তার জমিটা ছিল একটু মাঝের দিকে। তিনি সেখানে গিয়ে দেখেন তার সেই হারিয়ে যাওয়া বাছুরটা তার জমিতে দাপড়িয়ে বেড়াচ্ছে। তিনি গিয়ে বাছুরটাকে ধরেন, নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেন। তো তিনি যখন জমি থেকে সড়কে উঠবেন, তখন মোটামুটি অন্ধকার হয়ে এসছে চারপাশ। তিনি একটা পা সড়কে রাখা মাত্রই দেখেন একটু সামনে থাকা রমুর কবরের উপরে কেউ মাথা নিচু করে বসে আছে। লোকটা তখন বলে, ওই মিয়া, এই ভর সন্ধ্যাবেলায় কবরের উপরে কি করেন আপনি? পাগল নাকি মিয়া? উঠেন বাইর যান। বলতে বলতে সে বাছুরটা নিয়ে হাঁটা দেয়। যখনই সে কবরটা ক্রস করে যায়, তখনই পেছন থেকে তাকে কেউ বলে ওঠে, সাবুদ্দি ভাই, আমার অনেক কষ্ট হইতাছে, এটা থাকতে আমার লেগে কিছু একটা করো না ভাই। আর এই সন্ধ্যাবেলা বাছুরটা লইয়া যাইতাছ আমার মুখের সামনে দিয়া, আমার তো ক্ষুধা লাগছে। ও সাবুদ্দি ভাই, বাছুরটারে থুইয়া যাও। এ কথা শুনে লোকটা না পেছন থেকে ফিরে তাকে দেখে কণ্ঠটা ছিল সেই মৃত রমুর। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তিনি সেখানে আর কিছুই দেখতে পান না। তিনি দ্রুত সেখান থেকে বাছুরটা নিয়ে বাড়ি চলে আসেন এবং তার স্ত্রীকে বলেন যে এই ঘটনা ঘটলো, দেখলাম আমি এটা। তো সেই রাতে এই লোকটার বেশ জ্বর আসে, শেষ রাতের দিকে সে মারা যায়। যখন ভোরের আলো ফুটে মানুষ লাশ দেখতে আসতে শুরু করে, তখন একজন দেখতে পায় তাদের গোয়ালে বেশ কিছু ছোট ছোট গরুর হাড় আর মাথা পড়ে আছে। সাবুদ্দিন নামে সেই লোকের স্ত্রী সবাইকে রাতের কথা বলেন। ওই হাই হুতাশ করে মানুষ বিলাপ করে প্রলাপ করতে করতে বলে না, সেরকম ভাবে সবাই বোঝে যেটা নর্মাল ব্যাপার না। এদিকে তাদের সেই বাছুরটাকেও আসলে আর কোথাও পাওয়া যাচ্ছিল না। তখন আর কারো বুঝতে বাকি নাই যে গোয়াল ঘরে পড়ে থাকা হাড়গুলা সেই বাছুরেরই। এইরকম বেশ কয়েকটি ঘটনা গ্রামে ঘটে যায়, কয়েকজনের সাথেই ঘটে। আরেকদিন রাতের কথা, ওই সময় বেশ গরম পড়েছিল।
শরীফুল নামের এক ব্যক্তি এবং তার 10 বছরের ছোট ছেলে, নাম ছিল ইমন, তারা বাড়ির উঠানে একটা গাছের নিচে মাদুর পেতে শুয়েছিল। গ্রামের বাড়িতে এরকম জিনিসটা লক্ষ্য করা যায় প্রায় সময়। ওই গরম পড়লে দেখা যায় যে মাদুর টাদুর বিছিয়ে তারা শুয়ে থাকে বাতাসে, অনেক সময় গাছের নিচে ছায়াতে শুয়ে থাকে। তো এই গরমে প্রকৃতির ঠান্ডা বাতাস পেয়ে চোখ লেগে এসেছিল। হঠাৎ শরীফুলের গায়ে ভেজা আর আঠালো কিছু একটা স্পর্শ লাগে। সে টের পায় তার চোখগুলো সেই গাছের নিচে যে শুয়েছিল সে গাছের তার 10 বছরের ছেলেটা ঝুলে আছে ফাঁসি দেওয়া অবস্থায়। আর তার ছেলের জিহ্বাটা এত পরিমাণে বের হয়ে ঝুলে আছে যে তার গায়ে এসে লাগছে। সে উপায়ন্তর না দেখে ভয়ে চিৎকার করতে থাকে। পরিবারের লোকজন 2-1 প্রতিবেশী চলে আসে দৌড়ায় চিৎকার শুনে। শরীফুল তাদেরকে বলতে থাকে যে আমার পোলাটার কি হয়েছে, আমার পোলাটা তো গাছের মধ্যে, কি আমার পোলাটাই আমার বাজান, মানে সে পাগল হয়ে গেছে। বলতে বলতে সেখানে অজ্ঞান হয়ে যায়। তো এর পরের দিন সকালে জ্ঞান ফেরে। সবাইকে যখন বলে তখন পরিবারের লোক জানায় যে তার ছেলে রাতেই ঘরে ছিল। তখন শরীফুল বুঝতে পারে সে যা দেখেছে তা খারাপ কোনো কিছু ছিল। পরে ইমাম এনে তাকে ঝাড়ফুঁক করানো হয়। তবে দুঃখজনক ব্যাপার হলো কয়েকদিন পর শরীফুলও কোন একটা রোগে মারা যায়। এভাবেই যেই রুমুকে দেখতো সেই কিছুদিনের মধ্যে মারা যেত, ভয়ে হোক আর আতঙ্কে হোক। এখন ভয় আর আতঙ্ক নিয়ে গ্রামের মানুষের দিন কাটতে শুরু করে। সবশেষে যে ঘটনা ঘটে তা হলো গ্রামের মোড়ল টাইপের যেসব ব্যক্তিরা আছে, চেয়ারম্যান অথবা সালিশ যারা করে, বিচার আচার যারা করে, তাদের পরিবারের একজনের সাথে, ওই লোকটার নাম ছিল লোকমান। তো লোকমান সাহেবের ছিল 2 মেয়ে। বড় মেয়ের নাম ছিল আরজিনা আর ছোট মেয়ের নাম ছিল আফিনা অথবা কেউ। তো গ্রামে ঘটা এসব ঘটনার মধ্যে দিয়েই এই একদিনের আরজিনার বিয়ে ঠিক হয়। কয়দিনের মধ্যে বিয়ের তারিখ চলে আসে। তো বিয়ের আগের দিন সন্ধ্যার পর আরজিনার গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। একদিকে অনুষ্ঠান চলছে, অন্যদিকে সবাই আরজিনাকে হলুদ মাখিয়ে অন্য যেসব কাজকর্ম রান্না বান্না ছিল সব কাজগুলো তারা হাতে হাতে করে দিচ্ছে আর কি। সবাইকে এগিয়ে, মানে বিয়ে বাড়ির যেসব কাজগুলো আছে তারা এগিয়ে দিচ্ছিল। গ্রামের মানুষরা এরকম বিয়ে বাড়ি হলে সবাই এগিয়ে আসে, প্রতিটা ঘরের লোকজনরাই বিয়ে হলে এরকম এগিয়ে আসে হেল্প করার জন্য। এমন সময় হঠাৎ করে হলুদ গায়ে নিয়ে সবার সামনে আরজিনা উঠে দৌড় দেয় জমির দিকে। সাথে সাথে বাড়িতে থাকার লোকজনও ওর পিছে দৌড়াতে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো আরজিনা এতটাই জোরে দৌড়াচ্ছিল যে ওইখানে গায়ের যে ছেলেরা আছে ওর সাথে দৌড়ে পারছিল না। একটা সময় আরজিনা দৌড়ে রমুর কবরের উপরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই তখন আরজিনাকে বাড়িতে নিয়ে এসে চোখে মুখে পানি ছিটিয়ে দিলে কিছুক্ষণ পর জ্ঞান আসে। আরজিনাকে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না, কেন গেছে, কোথায় গেছে। মসজিদের ইমাম সাহেব আসে, কিছু পানি পড়া দেয়, ঝাড়ফুঁক করে, যতটুকু হওয়ার ততটুকু কাজ হয়। সবাই ভয় পাচ্ছিল, কারণ গ্রামে তো আতঙ্কে সবাই। এখন আরজিনা বাঁচবে কিনা, কারণ এর আগে যারা বেশ কিছু মানুষ মারা গেছিল তারা রমুর কবর ঘিরেই সমস্যার কারণে মারা গেছে। তা যাই হোক, আরজিনাকে তো সেই রাতে বিশ্রামের জন্য ঘরে রেখে সবাই ওই আশেপাশে খাবার টাবার তৈরি, বাকি কাজে ব্যস্ত। শেষ রাতের দিকে যখন লোকমান সাহেব সহ বাবুর্চিরা কাজ শেষ করে বিশ্রামের জন্য বসে আছে উঠানে, তখন তারা হাড় চাবানোর শব্দ পাচ্ছিল। উঠে গিয়ে দেখে আরজিনার বিয়ের জন্য যে গরুটা জবাই করা হয়েছিল সেই গরুর ফেলে দেয়া হাড়গুলা লেগে থাকা মাংস বসে বসে আরজিনা চিবুচ্ছে, ভালো শব্দ করে চিবাচ্ছে। ডাক দিলে যখন ঘুরে তাকায় তার মুখ জুড়ে কেমন একটা পৈশাচিক হাসি লেগেছিল, খুশির হাসি। তো এখন এরকম অবস্থা দেখে, এই আরজিনা কি করতেছিস তুই, এটা কেন করতেছিস? আরজিনাকে ধরতে যায়। তো সেই লোকটাকে আরজিনা সজোর একটা ধাক্কা দেয় এবং কিছু হাড় নিয়ে সেখান থেকে দৌড় দেয়, অন্ধকারে দৌড় দেয়। এখন এমনভাবে দৌড় দেয় যে বোঝাই যাচ্ছিল না সে কোন দিকে গেছে। ওই মুহূর্তে বেশ হাঁক ডাক পড়ে যায়, লোকজন আসে, আরজিনাকে খুঁজতে শুরু করে। শেষমেশ ওই গ্রামের শেষ মাথায় রুমুর কবরের উপর মেয়েটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এখন মেয়েটার গালে ঠিক রুমুর মতো বড় হাতের চরের দাগ, সারা শরীরে নখের অবস্থা খুব খারাপ, উল্টানো নখ। এখন শেষমেশ কি আর করা, মেয়েটাকে যথারীতি দাফন করা হয়। সবাই চোখের সামনে এমন মৃত্যু আর কেউ নিতে পারছিল না।
গ্রামের মানুষরা মিলে একটা সিদ্ধান্ত নেয় যে এটা একটা সুরাহা করা দরকার, কারণ এইভাবে তো আসলে সম্ভব না বাঁচা, কেউ না কেউ দেখছে এবং সে কিছুদিন পর মারাও যাচ্ছে। তো তারা একজন কবিরাজ কিসিমের লোক খুঁজে বের করে। সেই কবিরাজ সন্ধ্যার একটু আগে আসে এবং একা একাই রমুর কবরের কাছে যায়। তো মাগরিবের বেশ কিছুক্ষণ আগে তিনি গ্রামের দিকে আসেন, তারপর বিদায় নিয়ে তিনি চলে যান। পরদিন তিনি আবারও সেই গ্রামে আসেন এবং বলেন রুমু আত্মহত্যা করেনি, এটা জিনের পাল্লায় পড়েছিল। সে আসলে জিনটাকে গুরু মানত, তার সাহায্য নিয়ে ছোটোখাটো ভোগের বিনিময়ে কিছু সাহায্য পেত। কিন্তু একদিন সেই জিন দ্বারা সে এমন কিছু হাসিল করতে চেয়েছিল, সেটা জিন দ্বারা আসলে সম্ভব ছিল না। তাই রাগ আর লোভের বশবর্তী হয়ে পরবর্তীতে রুমু সেই জিনকে কোনো একটা কবিরাজ দিয়ে বন্দি করায়। একসময় রুমুর সেই জিন কোনোভাবে মুক্তি পেয়ে যায়। তখন সে এবং তার সাথে থাকা আরও কয়েকজন জিন আত্মীয় স্বজন মিলে রুমুকে এমন ভয়ানকভাবে হত্যা করে যা দেখবার মতো ছিল না। আর জানাজা না পাওয়ার কারণে রুমুর কারিন হয়তো ওইভাবে সবাইকে ভয় দেখাচ্ছে, কিন্তু রুমু কে এবং রুমুকে দেখার পর যে মৃত্যুগুলো ঘটেছে সেগুলো সেই জিনেরই কাজ হতে পারে যে রুমুকে মেরেছিল। তো তারা আবার সেই লাশ উঠায় একটা পর্যায়ে, যেহেতু তারা সে আত্মহত্যা করেনি এবং পুনরায় যতটুকু পারে তারা এরকম কোনো রকম কষ্ট করে লাশ উঠায়, কারণ লাশ তো তখন অলরেডি ডিকম্পোজ হয়ে গেছে। লাশ যতটুকু পারে ওরকমভাবে কোনো রকমে কষ্ট করে উঠায়, পরিষ্কার করে জানাজা দিয়ে আবারও মাটি দেয় এবং সেখানে দোয়া দুরুদ পড়া হয় এবং সেখানে দোয়া পড়ানোর জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন করে। কিছু ভোগও দিয়ে আসেন রুমুর কবরের পাশে। সেই গ্রামের কেউ আর পরে রুমুকে দেখেনি। তারা মনে করেছিল রুমুর কবরের পাশে কেউ একজন আছে, তাকে ভোগ দিতে হবে, এরকম কিছু একটা। তো এরকম অনেকগুলো প্রসিডিউর যাওয়ার পর রুমুকে লোকজন আর তেমন দেখেনি। তবে এখনও মাঝে মাঝে কবরের আশেপাশে একা আসতে যেতে মানুষ শুনতে পায় সেই রুমুর কণ্ঠে কেউ সাহায্য চাইছে। সেটা খুবই মাঝে মাঝে রেগুলার না, স্পেশাল কেউই শুনতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে না। তবে মৃত্যু এবং এই জাতীয় ক্ষতি আর হয়নি। তো মার্জি আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গ্রামের একটি সুন্দর ঘটনাকে কালেক্ট করবার জন্য। আমি পেশায় একজন প্রত্নতান্ত্রিক লিপি গবেষক। সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের হয়ে ইতিহাস আর পুরনো শিলালিপির দলিল সংগ্রহ করা আমার কাজ। এই কাজের সূত্রে আজ থেকে মাসখানেক আগে আমি বড়কোনার আমতলের কাছে একটা নিঝুম বনের ভেতর থাকা 18 শতকের এক পরিত্যক্ত জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। লোকালয়ের প্রবীর মানুষেরা বলতো ওই রাজবাড়ির শেষ জমিদার নাকি অত্যন্ত উগ্র সাধক ছিলেন। বাড়িটার নিচে গোপন পাতাল ঘরে একটা রক্তক্ষয়ী সাধনার জন্য তিনি নাকি একটা বিশেষ পঞ্চমুণ্ডী আসন তৈরি করেছিলেন, যেখানে নরবলি দিয়ে তিনি সিদ্ধি লাভ করতে চেয়েছিলেন। তবে একদিন রাতেই সেই পাতাল ঘরে অদ্ভুত কিছু ঘটনার তারপর থেকে আর কোনোদিন জমিদার কিংবা তার সহযোগীদের জ্যান্ত অবস্থায় দেখা যায়নি। যেদিন আমি বিকেলে সেখানে পৌঁছালাম, আমি দেখলাম পুরো রাজবাড়িটা তখন লতা পাতা আর বট গাছের শিকড়ে জং ধরে এক থমথমে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আমার আসল উদ্দেশ্য ছিল পাতাল ঘরের দেয়ালের প্রাচীন লিপির ছবি তোলা। আমি হাতে শক্তিশালী ব্যাটারি চালিত সার্চ লাইট আর ক্যামেরার ব্যাগ নিয়ে রাজবাড়ির মাঝখানের ভাঙ্গা সিঁড়ি বেয়ে নিচে ভূগর্ভস্থ সেই পাতাল ঘরে নেমে গেলাম। নিচে নামতেই একটা স্যাঁতস্যাঁতে কালচে মাটি আর পুরনো কাঁচা রক্তের পচা গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিল। পাতাল ঘরের একবারে শেষ মাথায় আলো ফেলতে দেখলাম সেই বিখ্যাত পঞ্চমুণ্ডী আসন। মেঝের ঠিক মাঝখানটায় 5টা মানুষের খুলি বৃত্তকারে বসানো আছে, আর তার মাঝখানে একটা কালচে পাথরের উঁচু বেদিতে রাখা জং ধরা লোহা দিয়ে বাঁধানো একটা বিশাল ত্রিশূল।
তখন আমি ছবি তোলার জন্য ক্যামেরা উঁচিয়ে যেমন ট্রাইপডটা সেট করতে শুরু করেছি, ঠিক তখনই আমার মাথার পেছনের ভারী লোহার গেটটা বিকট একটা ঠাস শব্দে আপনা আপনি বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে পাতাল ঘরের চারপাশের তাপমাত্রা বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল। ঝিঝি পোকা বা বাইরের ঝড়ের শব্দ সব যেন 1 সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে গেল। রাত তখন আনুমানিক 11:30 বাজছে। হঠাৎ করেই সেই পঞ্চমুণ্ডীর আসনের মাটির নিচ থেকে একটা হাড়গোড় ভাঙার মর্মর শব্দ হওয়া শুরু হলো। আমি সার্চ লাইটের আলোটা আসন ফেলতেই আমার হৃদয়ের স্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হলো। আসনের সেই 5টা মানুষের শুকনো খুলি থেকে লাল রঙের থিক থকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করেছে, আর মেঝের সেই পচা কালো কাদা ফুঁড়ে ধীরে ধীরে উঠে আসছে একটা ছাই মাখানো কঙ্কালসার বিশাল অবয়ব। ওটার শরীরের অর্ধেকটা মানুষের হলেও বুক আর দুটো হাত ছিল মানুষের চামড়াহীন, কেবল রক আর হাড়ের জটলা। ওটার মুখের জায়গায় কোনো চোখ বা নাক নেই, কেবল দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত আর একজোড়া অতিকায় মেটালের মতো ধারালো দাঁত। আমি ভয়ে এক পা পিছিয়ে আসলাম। ঠিক তখনই আমার পা যেন কোনো অদৃশ্য আঠায় মেঝের সাথেই আটকে গেল। তখন সেই কঙ্কালসার বিশ্রীর রূপটা চার পায়ে ভর দিয়ে জন্তুর মতো গতিতে আমার দিকে তীরে এলো। ওটার হাতের ধারালো নখগুলো সরাসরি এসে গেঁথে গেল আমার বুকের পকেটের সুতির শার্ট ফুঁড়ে ভেতরের চামড়ায়। ওটার গা থেকে শতাব্দী পুরনো চিতার ভস্য আর পচা পশুর চর্বির গন্ধ আসছিল। ওটার সেই চোখহীন ফাঁপা মুখের ভেতর থেকে একটা ধাতব কর্কশ আর কান ফাটানো ফিসফিসানি আওয়াজ ভেসে এলো। সে বলছিল, পঞ্চমুণ্ডী আসনের ষষ্ঠ বলিটা 200 বছর ধরে বাকি ছিল রে। আজ তোর তাজা মেদ আর রক্ত দিয়ে এই সাধনা পূর্ণ হইব। এই কথাটা শেষ হতেই ওটার হাড় সর্বস্ব হাত দুটো দিয়ে আমাকে টেনে এনে সেই পঞ্চমুণ্ডীর আসনের ঠিক মাঝখানটায় চেপে ধরল, আর পাশের জং ধরা সেই মেটালের ভারী ত্রিশূলটা শূন্যে উঁচিয়ে ধরল আমার বুকের ওপর সজোরে বিধিয়ে দেওয়ার জন্য। আমি বুঝতে পারলাম আর 1 সেকেন্ড দেরি হলে ওই ফুট 3 ধাতব ত্রিশূল আমার বুক ফেরে ভেতরে ঢুকে আমাকে চিরতরে শেষ করে দেবে। তাই আমি আমার শেষ শক্তি একত্র করে পকেটের হেভি ডিউটি ডিজিটাল ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা অন করে সরাসরি ওটার চোখহীন ফাঁপা গর্ত দুটো সামনে ধরলাম এবং সজোরে ক্যামেরার শাটার প্রেস করতে লাগলাম। ক্যামেরার শাটারটা প্রেস করতে করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাদা আলোর ফ্ল্যাশের ধাক্কায় ওটা একটা নারকীয় পৈশাচিক চিৎকার দিয়ে উল্টে পেছনের পাথরের দেয়ালের উপর আছড়ে পড়ল। ওটার ছাই মাখানো শরীর থেকে কালো ধোঁয়া বের হওয়া শুরু করলো। মেঝের সেই জাদুকরী অলৌকিক বাঁধন আলগা হতেই আমি অন্ধের মতো দৌড়ে গিয়ে পাতাল ঘরের লোহার গেটে সজোরে ধাক্কা দিলাম। অলৌকিকভাবে সেই গেটটাও এক ধাক্কায় খুলে গেল, আর আমি সিঁড়ি ভেঙে উপরে উঠে সোজা বনের দিকে ছুটতে লাগলাম। আমি তখনও পেছন থেকে শুনছিলাম পুরো রাজবাড়ি কাঁপিয়ে তোলার সেই কুৎসিত জিপটার গর্জন। যখন ভোরবেলায় বন বিভাগের টহল দল আমাকে রাজবাড়ির সীমানার বাইরে অজ্ঞান এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, তখন তারা আমাকে নিকটতম হাসপাতালে নিয়ে যায় এবং আমার প্রায় 2 দিন পরে জ্ঞান ফিরল। আমি দেখলাম তখন আমার বুকে তখনও
5টা কঙ্কাল ষাঁড় আঙ্গুলের গভীর পোড়া ক্ষত দাগ হয়ে বসে গিয়েছিল। পরদিন প্রত্নতত্ত্ব বিভাগের লোকজনের সাথে যখন পুলিশ সেই পাতান ঘরে তদন্ত করতে যায়, তারা সেখানে সেই পঞ্চমুণ্ডী আসনের মাঝখানে আমার ক্যামেরার ভাঙা গ্লাস ছাড়া আর কিছুই দেখতে পায়নি। কিন্তু চমকে ওঠার মতো বিষয় ছিল, সেই লোহা দিয়ে বাঁধানো ত্রিশূলটা, সেটার ধারে তাজা কালচে লাল রক্তের ছাপ লেগেছিল, যেন তা কোনো নতুন শিকারের অপেক্ষায় এখনো প্রস্তুত হয়ে আছে। আজও যখন কোনো পুরনো রাজবাড়ির ইটের গন্ধ পাই কিংবা কোনো বন্ধ পাতানো ঘরের অন্ধকারের দিকে তাকাই, আমার বুকের সেই পোড়া ক্ষতের জায়গাটা তীব্র যন্ত্রণায় শিউরে ওঠে। মনে হয় এই বুঝি পঞ্চমুণ্ডী আসনের সেই কুচকুচে কালো হাত দুটি আবারও অন্ধকার চিরে আমার বুকের হিসেব নিতে ধেয়ে আসছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।